আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটার নাম হলো হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার, জেনারেল প্যাথোলজির একটা টপিক। জেনারেল প্যাথোলজিতে আপনারা সবাই জানেন যে আমাদের 5টা টপিক আছে: সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, জেনেটিক্স, হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার, ইনফ্ল্যামেশন, আর একটা হলো নিওপ্লাসিয়া। তো তার মাঝখানে একটা হলো হিলিং এবং হেমোডাইনামিক ডিসঅর্ডার। এই ক্লাসে মূলত আপনাদের টপিক হলো দুইটা, একটা হলো হিলিং, একটা হলো হেমোডাইনামিক ডিসঅর্ডার। আপনি হিলিং থেকেও কোয়েশ্চেন পাবেন ভাইয়া, হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকেও কোয়েশ্চেন পাবেন। এখন যেহেতু রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, আপনি যে পরীক্ষায় দেন, বা পার্ট 1 বলেন যে পরীক্ষায় দেন, আপনি সিঙ্গেল বেসড কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সিঙ্গেল বেসড কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এই চ্যাপ্টারটা সিঙ্গেল বেসড কোয়েশ্চেন এই জায়গা থেকে আসতে পারে, যদিও বিগত বছরের মাত্র তো একবারই তো ভাইয়া পরীক্ষা হলো, তো ওভাবে আমরা দেখি নাই, কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর আমরা যদি এমসিকিউ এর কথা বলি, আমি কিছুক্ষণ আগে বললাম যে হিলিং থেকেও আপনি কোয়েশ্চেন পাবেন, হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকেও আপনি কোয়েশ্চেন পাবেন। তো আপনি একটু কষ্ট করে আপনারা সবাই পেজ নাম্বার 1, শীটের যে পেজ নাম্বার 1 আছে, শীটের পেজ নাম্বার 1-এ যান। দেখবেন আমি প্যাথোলজির সবগুলো শীট মোটামুটি আপডেট করি। তো সেই আপডেটে আমি প্যাথোলজি শীটগুলো কেমনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, প্রতিটা টপিক্সের শেষেই দেখবেন আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার কোথাও যদি বইটা খুলতে চান বা বইয়ের কোন জায়গাটা আমরা নিয়ে এসেছি সেটা যদি দেখতে চান, আপনারা চাইলে দেখতে পারবেন। পেজ নাম্বার 1-এ দেখেন আমি টপিক্স এবং সাব টপিক্স, যেমন একটা হিলিং থেকে আপনি কোন জায়গাটা পড়বেন, বা অ্যাম্বোলিজমের কোন অ্যাম্বোলিজমগুলো পড়বেন, থ্রম্বোসিস থেকে কি পড়বেন, ঠিক আছে। দেখবেন টপিক্স এবং সাব টপিক দিয়েছি যে এই জায়গাগুলো আপনার পরীক্ষার জন্য পড়তে হবে, প্লাস সেই সাব টপিকসগুলো কোনটা কি পরিমাণ ইম্পর্টেন্ট দেখেন আমি প্রথমেই স্টার্ট দিয়ে দেওয়া আছে আপনাদের শিটে, তো ওটা আপনারা ফলো করবেন। তো আমরা একটু সরাসরি ক্লাসে চলে যাই। আমি আগেই বলেছি ক্লাসে আজকে আমাদের দুইটা টপিক ভাইয়া, একটা হলো হিলিং, একটা হলো হেমোডাইনামিক ডিসঅর্ডার। ঠিক আছে, একটা হলো হিলিং, একটা হলো হেমোডাইনামিক ডিসঅর্ডার। আপনি দুইটা থেকে আপনি ভাইয়া কোশ্চেন পাবেন। তো দুইটা থেকে কি কি পড়তে হবে অলরেডি আপনার শিটে দেওয়া আছে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা, এটা আপনারা পাবেন আপনাদের শিটে পেজ নাম্বার 3-তে। শিটে পেজ নাম্বার 3-তে আমি একটা পিকচারের মাধ্যমে দেখিয়েছি, আপনাদের শিটে দেখবেন 3টা পিকচার আছে। আপনাদের শিটে দেখবেন 3টা পিকচার আমি ভাগ ভাগ করে দিয়েছি, ঠিক আছে। কারো কাছে যদি নতুন শিট না থাকে, কারণ আমি আশা করি আপনাদের সবার কাছে 12th এডিশন শিটটা আছে জেনেসিসের, যদি কারো কাছে 12th এডিশন না থেকে যদি পুরাতন শিটও থাকে, খুব বেশি আপনার সমস্যা হওয়ার কথা না। নতুন শিটে আমি কিছু আপডেট করেছি, বাট পুরাতন শিট আপনি যদি আজকে আমার ক্লাসটা ফলো করেন, আশা করি আপনার খুব বেশি সমস্যার কথা না। তো আসেন, প্রথমেই আছে পেজ নাম্বার 3, যেটা যে রিজেনারেশন ক্যাপাসিটির উপর বেসিস করে আমাদের বডির সেলকে 3টা ভাগে ভাগ করা যায়। রিজেনারেশন ক্যাপাসিটির উপর বেসিস করে আমাদের বডির সেলগুলোকে 3টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কি কি সেল ভাইয়া? আছে হলো কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, বা আপনি মনে রাখেন লেভাইল সেল, স্টেবল সেল, আর এটা হলো পার্মানেন্ট সেল। লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল। আচ্ছা, লেভাইল সেল একটা নাম কি দেওয়া আছে ভাই? কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল নাম দেওয়া আছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। স্টেবল সেল একটা নাম দেওয়া আছে হলো কুইসেন্ট সেল, আর পার্মানেন্ট সেল একটা নাম দেওয়া আছে নন ডিভাইডিং সেল। আচ্ছা, এটাকে আপনারা কিভাবে ভাগ করবেন? আমরা ভাগ করি সাধারণত ভাইয়া সেল সাইকেলের উপর বেসিস করে। সেল সাইকেলের উপর বেস করে। এখন আপনাদের নিওপ্লাসিয়া ক্লাস হয়েছে না হয়নি সেটা তো আমি জানি না, তো নিওপ্লাজম ক্লাসেও সাধারণত আমরা সেটা বলে থাকি, আবার হিস্টোলজি ক্লাসে আমরা সেটা দেখিয়ে থাকি। কি ভাই? সেল সাইকেল। সেল সাইকেল কি? অল্টারেশন বিটুইন ইন্টারফেজ এবং মাইটোসিস। ইন্টারফেজ এবং মাইটোসিসের মাঝখানে যে অল্টারেশন, সেটাকে আমরা বলে থাকি হলো সেল সাইকেল। আচ্ছা, এই 4টা ফেজকে আমরা বলি ভাই ইন্টারফেজ, এটাকে বলে থাকি হলো মাইটোসিস। G0, G1, S আর হলো G2। S মানে আমরা বুঝাই হলো ভাই সিনথেটিক ফেজ, আর M মানে বুঝাই হলো ভাই আমরা মাইটোটিক ফেজ, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে যখন ভাই আমরা লিখি, আমরা ভাই এইভাবে লিখি, আমরা লিখি এভাবে। আচ্ছা, G1S, G2M। এখন আমরা এটা লিখার ভাইয়া এভাবে লিখার কারণটা কি ভাইয়া? এভাবে লিখার কারণটা কি দেখেন, G0 কে পুরোপুরি আমরা আলাদা করে দিচ্ছি, আর G1S, G2M
এই জায়গাটাকে পুরোপুরি আমরা আলাদা করে দিচ্ছি। এই জায়গার কারণটা কি? এই জায়গার কারণ হলো এই যে G1s G2m এই জায়গাটাকে আমরা বলে থাকি হলো একটিভ ফেজ অফ সেল সাইকেল। এটাকে আমরা বলে থাকি হলো ভাই একটিভ ফেজ অফ সেল সাইকেল। আর জি নটটাকে আমরা বলি ইনএক্টিভ ফেজ অথবা আমরা বলে থাকি হলো রেস্টিং ফেজ। জি নটকে বলে থাকি আমরা ইনএক্টিভ ফেজ অথবা আমরা বলে থাকি রেস্টিং ফেজ, এটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ ফেজ। কেন এটাকে অ্যাক্টিভ ফেজ বলে থাকি? কারণ যদি কোনো সেল আপনার G1 বলেন একটি ফেজে থাকে তা কন্টিনিউয়াস এই রিসাইক্লিংটা হতে থাকে, G1s G2m G1s G2m G1s G2m G1s G2m কন্টিনিউয়াস এই রিসাইক্লিংটা হতে থাকে ভাই। ঠিক আছে, আচ্ছা এই হলো ভাই আমাদের সেল সাইকেল নিয়ে আজকে আমাদের ক্লাসে যতটুকু লাগবে এতটুকু ধারণা। কিন্তু আপনি যদি সেল সাইকেলটা একটু ডিটেইলে জানতে চান সেটার জন্য আপনার হিস্টোলজি ক্লাসটা করা লাগবে, কারণ সেই ক্লাসে আপনাকে বলবে যে এস ফেজ মানে সিনথেটিক ফেজ, এম ফেজ হলো মাইটোটিক ফেজ। এস ফেজের জন্য যা যা দরকার, যেমন মোট কথা হলো সিনথেসিসের জন্য, সেটা ডিএনএ সিনথেসিস হোক, সেখানে ক্রোমোজোম আছে, সিনথেসিস ফেজের জন্য বা সিনথেসিসের জন্য যা যা দরকার, যেমন মেনলি দুইটা কাঁচামাল দরকার, একটা হলো ভাই আরএনএ আর একটা হলো ভাই রেগুলেটরি প্রোটিন। তো এস ফেজের জন্য যা যা দরকার ভাই সবকিছু তৈরি হবে G1 ফেজে, আর মাইটোসিসের জন্য যা যা দরকার সবকিছু তৈরি হবে G2 ফেজে। সুতরাং G1 এবং G2 এই দুটাকে আমরা বলে থাকি হলো ভাই প্রিপারেটরি ফেজ। ঠিক আছে, নিওপ্লাজম ক্লাসে গিয়ে আপনি জানতে পারবেন যে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফেজ, এটা হলো মোস্ট লংগেস্ট ফেজ। তো এই কথাগুলো আছে। যাই হোক, তো আজকে আমরা আমাদের ক্লাসের টপিকটাতে ঢুকে যাই। দেখেন এই একটা পিকচার দিয়ে আমি আপনাদের পুরাটা যে তিনটা সেলের যে ক্লাসিফিকেশন আছে, তিনটা সেলের ক্লাসিফিকেশন আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। আচ্ছা দেখেন এই হলো ভাই G1, এই হলো ভাই G1 S G2m, এইটাকে আমরা বলে থাকি ভাই একটিভ ফেজ অফ সেল সাইকেল। আর জি নট এটাকে আমরা বলে থাকি হলো ভাই ইনএক্টিভ বা রেস্টিং ফেজ অফ সেল সাইকেল। আচ্ছা লেভেল সেল একটা নাম কি ভাই? কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। আমি তিনটা কথা বলবো, এই তিনটা কথা যদি আপনি পরীক্ষার হলে মনে রাখতে পারেন তাহলে আপনার হয়ে যাবে। একটা হলো ভাই লোকেশন, একটা হলো ভাই স্টিমুলেশন, আর হলো ভাই ডিউরেশন। ডিউরেশন মানে কি এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা লোকেশন, লেভেল সেলের লোকেশন কোথায়? লেভেল সেল একটা নাম হলো ভাই কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল তো আমরা তা কন্টিনিউয়াস ডিভিশন হবে। এখন আমি যদি আপনাকে সহজ একটা কথা বলি যে ভাইয়া বা আপু আপনি ওটাকে কোথায় পাবেন, অ্যাক্টিভ ফেজে পাবেন না ইনঅ্যাক্টিভ ফেজে পাবেন? আপনার একদম সহজ একটা স্বীকারোক্তি হবে যে ভাই আমি তাকে কোথায় পাবো, অ্যাক্টিভ ফেজে পাবো। কারণ ইনঅ্যাক্টিভ ফেজে পাওয়ার তার প্রশ্নই আসে না, কারণ তার নামই হলো কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। তো আমার তার কন্টিনিউয়াস ডিভিশন হচ্ছে, তো কন্টিনিউয়াস ডিভিশন হলে তাকে কোথায় থাকতে হবে ভাই? একটিভ ফেজ অফ সেল সাইকেলে থাকতে হবে। এই G1s G2m G1s G2m তার কন্টিনিউয়াসলি রিসাইক্লিং হচ্ছে। তো লেভেল সেলের লোকেশন কোথায়? একটিভ ফেজে। আচ্ছা তারপর আসেন স্টিমুলেশন। সে কি স্টিমুলেশনের উপর ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? যেহেতু ভাইয়া সে একটিভ ফেজ অফ সেল সাইকেলে আছে, যেহেতু সে কন্টিনিউয়াসলি ডিভাইডিং, সুতরাং আমি অথবা আপনি তাকে স্টিমুলেশন দেন বা না দেন এতে তার উপর কোনো এফেক্ট পড়বে না ভাই। ঠিক আছে, আপনি যদি তাকে স্টিমুলেশন দেন তার ডিভিশন হবে, আপনি যদি তাকে স্টিমুলেশন না দেন তারপর তার ডিভিশন হবে। যেহেতু সে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, যেহেতু সে একটিভ ফেজ অফ সেল সাইকেলে আছে, সুতরাং আপনি তাকে স্টিমুলেশন দেন অথবা আপনি তাকে স্টিমুলেশন না দেন এতে তার উপর কোনো ইনফ্লুয়েন্স বা এফেক্ট পড়বে না। সুতরাং লেভেল সেল ইন্ডিপেন্ডেন্ট অফ স্টিমুলেশন, ইন্ডিপেন্ডেন্ট অফ স্টিমুলেশন। আচ্ছা ডিউরেশন মানে হলো ভাইয়া আপনি তাকে লাইফের কখন পাবেন, আপনি তাকে লাইফে কখন পাবেন? আপনি তাকে লাইফে কি আর্লি এজে পাচ্ছেন, মিডল এজে পাচ্ছেন, নাকি আপনি তাকে লাইফের একদম টার্মিনাল এজ বা আপনি ওল্ড এজে পাচ্ছেন? যেহেতু ভাই লেভেল সেলটা ভাই একটি ফেজ অফ সেল সাইকেলে আছে, যেহেতু ভাই লেভেল সেলটা ইন্ডিপেন্ডেন্ট অফ স্টিমুলেশন, যেহেতু ভাই লেভেল সেলটা একটি ফেজ অফ সেল সাইকেলে আছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং, সুতরাং আপনি তাকে লাইফের বার্থ টু ডেথ মানে থ্রু আউট দি লাইফ, থ্রু আউট দি লাইফ আপনি লেভেল সেলকে পাবেন ভাই। থ্রু আউট দি লাইফ আপনি লেভেল সেলকে পাবেন, থ্রু আউট দি লাইফ আপনি লেভেল সেলকে পাবেন। তো এই হলো লেভেল সেল নিয়ে কথাবার্তা। আপনাদের পেজ নাম্বার 3-তে দেখেন লেভেল সেল অনেকগুলো এক্সাম্পল আছে। এখন শীটটা আমি কীভাবে আপডেট করেছি, শীটটা আমি ওইভাবেই আপডেট করেছি যেভাবে আপনাদের বইয়ে আছে। আমি তো এখানে নিজের কোনো কথা আমি এখানে অ্যাড করতে পারি না। নিজের কথা আমি আজকে ক্লাসের সময় আপনাদেরকে বলতে পারবো যে এটা আপনার এভাবে পড়লে মনে থাকবে, পরীক্ষায় কোয়েশ্চেনটা এইভাবে আসবে, এই ফর্মুলাগুলো আপনার মনে রাখেন। কিন্তু ভাইয়া শীটে ওই জিনিসগুলাই আছে, ওভাবেই লিখে আছে যেভাবে বইয়ে আছে।
সুতরাং শিটে দেখেন অনেকগুলো এক্সাম্পল, বাট এতগুলো এক্সাম্পল আপনার পরীক্ষায় মনে রাখাটা একটু টাফ একটা জিনিস। দ্বিতীয়ত জিনিস, এই কলামার ইপিথেলিয়াম, স্কোয়ামাস ইপিথেলিয়াম, কিউবয়েডাল ইপিথেলিয়াম, ট্রানজিশনাল ইপিথেলিয়াম, এত নাম মনে রাখার দরকার নাই ভাই, একটা নাম মনে রাখবেন, সেটা হলো সারফেস ইপিথেলিয়াম। আমাদের বডির যত সারফেস ইপিথেলিয়াম আছে সব হলো লেভাইল সেল। আরেকটা হলো হেমাটোপয়েটিক স্টেম সেল অফ বোন মেরো, আরেকটা হলো হেমাটোপয়েটিক স্টেম সেল অফ বোন মেরো। এটা হলো ভাইয়া লেভাইল সেলের এক্সাম্পল। এই দুইটা এক্সাম্পল মনে রাখেন, এই দুইটা এক্সাম্পল মনে রাখেন, তাহলে আপনার হবে। একটা হলো ভাইয়া হেমাটোপয়েটিক স্টেম সেল অফ বোন মেরো, আরেকটা হলো ভাইয়া আমাদের বডির যত সারফেস ইপিথেলিয়াম আছে। আচ্ছা, এই হলো ভাই আমাদের লেভাইল সেল। তারপর আছেন স্টেবল সেল। এই পিকচারে দেখেন ভাইয়া, এই পিকচারটাতে যদি আপনি খুব ভালো করে দেখেন, এই যে স্টেবল সেল, স্টেবল সেল লোকেশনটা দেখেন ভাই কোথায় দেখানো হচ্ছে। জি নট ফেজে আছে স্টেবল সেল, জি নট ফেজে আছে আমাদের কোনটা ভাইয়া, স্টেবল সেল। আচ্ছা, এই যে জি নট ফেজে ভাই আমাদের স্টেবল সেল যে আছে, তাহলে স্টেবল সেল সম্বন্ধে ভাই আমি ওই তিনটা কথাই বলবো। এই যে তিনটা কথা যে লেভেল সেল সম্বন্ধে বলেছিলাম, এই তিনটা কথাই বলবো, ঠিক আছে? তাহলে স্টেবল সেল লোকেশন কোথায়, যেহেতু জি নট ফেজে আছে, তার মানে স্টেবল সেল লোকেশনটা কোথায় ভাই, ইনএক্টিভ ফেজে। তার মানে ভাই স্টেবল সেল লোকেশনটা কোথায়, ইনএক্টিভ ফেজে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে যাব, স্টিমুলেশন পয়েন্টে যাব, কিন্তু আমরা একটু স্টেবল সেল একটু এক্সাম্পলগুলো দেখেছি, অনেকগুলো এক্সাম্পল আছে। ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল সেল, স্মুথ মাসল সেল, ফ্যাট সেল, কন্ড্রোসাইট, লিভারের সেল, প্যানক্রিয়াসের সেল, হ্যাঁ, লিউকোসাইট, অনেকগুলো এক্সাম্পল আছে। তো আপনি যদি বলতে চান যে ভাইয়া সোহাগ ভাই একটা এক্সাম্পল বলেন, একটা এক্সাম্পল বলেন যেটা একদম মোস্ট আইডিয়াল এক্সাম্পল স্টেবল সেলের, যে এক্সাম্পলটা আমাদের মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমার বলতে হবে মোস্ট আইডিয়াল এক্সাম্পল ইন কেস অফ স্টেবল সেল হলো ভাইয়া লিভারের যে সেলটা আছে, হেপাটোসাইট। আচ্ছা, এটা দিয়ে আমি যদি আপনাদেরকে এক্সাম্পলটা দিতে চাই, যে ধরেন কারো যদি কালকে যদি লিভার ট্রান্সপ্লান্টেশন যদি দরকার হয়, ধরুন আপনার লিভার ট্রান্সপ্লান্টেশন আপনি করবেন, আপনি যার সাথে আপনি যাকে লিভারটা ট্রান্সপ্লান্ট করবেন, আপনার তার সাথে এইচএলএ ম্যাচিং, টিস্যু ম্যাচিং সব কিছু কমপ্লিট। এখন আপনি তাকে লিভারটা ট্রান্সপ্লান্ট করবেন। এখন আপনি তো আপনার পুরোটা লিভার আপনি তাকে দিয়ে দিচ্ছেন না, আপনি কি করবেন বা সার্জন কি করবে, পার্শিয়াল হ্যাপারেক্টমি করে অল্প পরিমাণ লিভার আপনার শরীর থেকে লিভারটা ট্রান্সপ্লান্ট করা হবে। এখন এই যে অল্প পরিমাণ লিভার যে আপনি দিচ্ছেন ওই পেশেন্টকে বা আপনার বাবাকে, আপনার মাকে, এই যে আপনি অল্প পরিমাণ লিভার, এই যে আপনার থেকে পার্শিয়াল হ্যাপারেক্টমি করে অল্প লিভার আপনি নিয়ে দিলেন, এতটুকু লিভারে তো ওনার হবে না। এতটুকু লিভারে কি ওনার কি উনি কি থ্রু আউট দি লাইফ কি সার্ভাইভ করতে পারবে? এই লিভারটা যখন ট্রান্সপ্লান্ট করা হবে ওই ডোনারের শরীরে, তখন এই লিভারের উপর ভাইয়া গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করবে। গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করে এই লিভারটাকে সাইজ, শেপ, ফাংশন এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, সাইজ এবং ফাংশনে, যেটা দিয়ে উনি থ্রু আউট দি লাইফ পার করে দিতে পারে। প্লাস আপনার কাছ থেকে যখন এতটুকু ভাইয়া লিভার পার্শিয়াল করে নিয়ে যাচ্ছে, আপনার এখানেও আবার কি করবে ভাইয়া, গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করবে। গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করে এমন একটা সাইড শেপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, যেটা দিয়ে আপনি থ্রু আউট দি লাইফ আপনি সার্ভাইভ করতে পারেন, ঠিক আছে? তাহলে এই যে স্টেবল সেলের এই যে আপনার ডিভিশনটা বা এই যে প্রলিফারেশনটা কখন শুরু হলো, যখন আপনার শরীরে ছিল তখন তো ভাই সে নর্মাল ছিল, তখন সে ইনএক্টিভ ফেজে ছিল। বাট যখনই পার্শিয়াল হ্যাপারেক্টমিটা করা হলো, যখন লিভার ট্রান্সপ্লান্টটা করা হলো, তখন কি করলো ভাই, গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করলো। গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করে তার ডিভিশনটা, তার প্রলিফারেশনটা এমন একটা লেভেলে নিয়ে গেল, যেটা দিয়ে সে থ্রু আউট দি লাইফ কাজ করে ফেলতে পারবে। কিন্তু কাজ করার পরে ভাই, কাজ করার পরে কি হবে দেখেন, মজার জিনিসটা দেখেন। তাহলে স্টেবল সেলে এখন আসেন 2 নাম্বার পয়েন্টে। স্টেবল সেলে কি বলেছিলাম ভাই, স্টিমুলেশন। তো লেভেল সেল ছিল ইন্ডিপেন্ডেন্ট অফ স্টিমুলেশন, বাট স্টেবল সেল অলওয়েজ ডিপেন্ডেন্ট অন স্টিমুলেশন। স্টিমুলেশন না পেলে তার কখনো বা কোনো কি হবে না, তার কোনো ডিভিশন হবে না। যখনই বা সে স্টিমুলেশনটা পাচ্ছে, যখনই সে স্টিমুলেশনটা পাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে আর আর মানে হলো রিজেনারেশন, আর মানে হলো রিপিট ডিভিশন, আপনি যেটাই বলেন। তখন যখনই সে পার্শিয়াল হ্যাপারেক্টমিটা হলো, গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করলো, গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন করার সাথে সাথে সে জি নট থেকে কোথায় চলে আসছে, ইনএক্টিভ ফেজ থেকে কোথায়, অ্যাক্টিভ ফেজে। তারপর G1S G2M G1S G2M G1S G2M G1S G2M কন্টিনিউয়াসলি রিসাইক্লিং হচ্ছে। এখন লিভারটা ভাই নর্মাল সাইজ শেপে চলে গেছে। আপনারটাও, আপনি যাকে ট্রান্সপ্লান্ট করছেন, ধরেন আপনার বাবাকে ট্রান্সপ্লান্ট করছেন, আপনার বাবারটাও। তারপর সে কি করবে, তখন তো আবার স্টেবল সেলের আর ডিভিশনের দরকার আছে, সাইজেও ডিভিশনে চলে গেছে, শেপেও ডিভিশনে চলে গেছে, ফাংশনও ডিভিশন নর্মালে চলে গেছে। এখন তো আর তারকে আমার ডিভিশনের দরকার নাই।
তখন সে আবার কি করবে, মাইটোসিস থেকে কোথায় গিয়ে দেখেন বসে আছে, আবার সে কোথায় এসে বসে আছে, জি নোট ফেজে বসে আছে। আবার যদি তাকে দরকার হয়, আবার যদি সে স্টিমুলেশন পায়, সে জি নোট থেকে G1S G2M মানে ইনএক্টিভ ফেজ থেকে আবার সে একটিভ ফেজে আসবে, কাজ শেষ, আবার সে একটিভ ফেজ থেকে কোথায় গিয়ে বসে থাকবে, ইনএক্টিভ ফেজে। সুতরাং স্টেবল সেলের লোকেশন ইনএক্টিভ ফেজ অফ সেল সাইকেলে ইন দি অ্যাবসেন্স অফ স্টিমুলেশন, যখন স্টিমুলেশন নাই, বাট স্টেবল সেলের লোকেশন অ্যাক্টিভ ফেজে ইন দি প্রেজেন্স অফ স্টিমুলেশন। যখন স্টেবল সেল স্টিমুলেশন পাচ্ছে তখন সে অ্যাক্টিভ ফেজে, যখন সে স্টিমুলেশন পাচ্ছে না, ইউজুয়ালি যেটা নর্মাল কন্ডিশন, তখন সে কোথায়, ইনঅ্যাক্টিভ ফেজে। তো আপনাদের কাছে যদি পরীক্ষা আসে স্টেবল সেল লোকেশন কোথায়, অবশ্যই জি নট ফেজ বা ইনঅ্যাক্টিভ ফেজে। বাট যদি বলা যায় ইন দি প্রেজেন্স অফ স্টিমুলেশন, তখন স্টেবল সেল লোকেশন হলো ভাই অ্যাক্টিভ ফেজ অফ সেল সাইকেল। ঠিক আছে, আচ্ছা এখন আসেন ডিউরেশন। আপনি স্টেবল সেলকে কখন পাবেন? থ্রু আউট দি লাইফ পাবেন? তা তো পাবেন না ভাই। ওই যে যখন তাকে দরকার হয়েছিল, যখন সে স্টিমুলেশন পেয়েছিল, তখন আমরা তাকে পেয়েছিলাম, আবার তাকে দরকার শেষ, আবার স্টিমুলেশন শেষ, স্টেবল সেল আবার কোথায় ভাই, আবার সে তার আগের জায়গায় চলে গেছে। সুতরাং লাইফে একটা পার্টিকুলার পিরিয়ডে ভাই, লাইফের একটা পার্টিকুলার পিরিয়ডে যখন স্টিমুলেশন পাচ্ছে বা যখন আমাদের স্টেবল সেল দরকার, তখন আমরা স্টেবল সেলকে পাচ্ছি, তখন আমরা স্টেবল সেলকে পাচ্ছি। এইগুলো ভাই স্টেবল সেল। স্টেবল সেলের এক্সাম্পল আমরা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই। তারপর আসেন পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেলের একটা নামই কি ভাই, নন ডিভাইডিং সেল। পার্মানেন্ট সেলের একটা নামই কি ভাই, নন ডিভাইডিং সেল। সুতরাং পার্মানেন্ট সেল লোকেশন ভাই কোথায়, অবশ্যই ভাই কোথায়, জি নট ফেজ। পার্মানেন্ট সেল লোকেশন কোথায়, নন ডিভাইডিং সেল। তার মানে তাকে তো আপনি একটি ফেজে কখনোই পাবেন না। তাহলে পার্মানেন্ট সেল লোকেশন কোথায়, জি নট ফেজে। তো জি নট ফেজে আমরা দুইটা সেল পাচ্ছি ভাই, একটা হলো স্টেবল সেল, একটা হলো পার্মানেন্ট সেল। আচ্ছা এখন দুইটা সেল এর মাঝখানে আপনি ডিফারেন্সিয়েট কীভাবে করবেন? যেমন আমরা লেভেল সেল, স্টেবল সেলের মাঝখানে আমরা ডিফারেন্সিয়েটটা পড়ছি, ডিফারেন্সটা দেখেছি, কিন্তু আমরা এখন স্টেবল সেল আর পার্মানেন্ট সেলে যদি আমরা ডিফারেন্সটা দেখতে যাই, তাহলে আমরা কি পাবো? যেহেতু পার্মানেন্ট সেল একটা নন ডিভাইডিং সেল, এবং পার্মানেন্ট সেলের যদি আপনি এক্সাম্পলগুলো দেখতে চান, দেখেন ভাই এক্সাম্পলগুলো কি কি আছে। এক্সাম্পলগুলোতে আছে ব্রেইন বা নিউরন, আছে হলো ভাই কার্ডিয়াক মাসল বা হার্ট, আর কি আছে ভাই স্কেলেটাল মাসল। এই জিনিসগুলোকে আপনি কখনোই ভাই ডিভিশনের জন্য, স্টিমুলেশনের জন্য আলাদা করে সময় দিতে পারবেন না। আপনি যদি আপনার ব্রেনকে 10 মিনিট সময় দেন ডিভিশনের জন্য, আপনি যদি আপনার কার্ডিয়াক মাসলকে ঠিক আছে 10 মিনিট তোমাকে সময় দিলাম, তুমি ডিভিশন হও, তা আমি আপনি তো ভাই তখন পৃথিবীতে নাই, আসছি তখন পৃথিবীতে নাই। তো তো এই তিনটা জিনিস হলো আমাদের নন ডিভাইডিং সেল বা পার্মানেন্ট সেল। ওরা আছে হলো ইনঅ্যাক্টিভ ফেজ বা জি নট ফেজে। আপনি ওদেরকে যত স্টিমুলেশন দেন, তাদের লোকেশন কোথায় থাকবে ভাই, জি নট ফেজে থাকবে। তারা কখনো অ্যাক্টিভ ফেজ অফ সেল সাইকেলে তাদেরকে আপনি পাবেন না ভাই। ঠিক আছে, এই হলো ভাই আমাদের লেভেল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল। তো দেখি আমরা কি কি কোয়েশ্চেন আসছে। দেখেন এই কোয়েশ্চেনটা 2019-এ এসেছে, সেলস দ্যাট আন্ডারগো হাইপারপ্লাসিয়া অন স্টিমুলেশন। আমি লাস্ট যে রেসিডেন্সি পরীক্ষা 2024 এর মার্চ এই পর্যন্ত আপনাদের যত কোয়েশ্চেন আছে সেগুলো আমি নিয়ে এসেছি। আপনাদের ওরিয়েন্টেশন অনেক আগে হয়ে গিয়েছে মেবি, আমি তো আসলে সেটা জানি না ভাইয়া। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি সবসময় আপনাদের প্যাথোলজি ক্লাসগুলো নিয়ে থাকি, চেষ্টা করি 5টা নেওয়ার, কোনো কোনো বেচে 4টা নেওয়া হয়, কোনো কোনো বেচে 3টা, কোনো কোনো বেচে 2টা, মানে এটা সময়ের উপর ডিপেন্ড করে। তা যেটাই নেই লাস্টে আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি যেটা আপনাদের করি পরীক্ষার একদম আগের মাসে যেটা আপনাদের টিপস ক্লাস থাকে, টিপস ক্লাসে এসে আমি আপনাদের প্যাথোলজি থেকে, হোল প্যাথোলজি থেকে কি কি পড়তে হয় সেটা বলে দিই। লাস্ট নাইটে কি পড়তে হবে, পরীক্ষার আগের রাতে কি পড়তে হবে সেটা পর্যন্ত আমি বলে দিই। এবারও আমার সাজেশনের বাইরে প্যাথোলজিতে গত 3 বছরে কিছু আসেনি। এবার লাস্ট নাইট টপিক যেটা দিয়েছিলাম ওই জায়গা থেকে 3টা কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, তো এটা কি মানে আর কি কোনো জাদুবিদ্যা আছে? কোনো জাদুবিদ্যা নেই, খুব সহজ একটা বুদ্ধি আছে। আপনি আমাদের একটা বই আছে লাস্ট আওয়ারে কি আছে ভাই, লাস্ট 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আপনি সলভ করবেন। সেই কোয়েশ্চেনগুলো যদি আপনি সলভ করে থাকেন, তাহলে আপনি বুঝে ফেলবেন যে কোন জায়গা থেকে ওনারা কোয়েশ্চেন করবে। যেমন কোনো জায়গা থেকে যদি নতুন কোয়েশ্চেন নাও আসে, কোনো জায়গা থেকে যদি নতুন কোয়েশ্চেন নাও আসে, মানে আর কি নতুন কোয়েশ্চেন আসলে যদি আপনারা নাও পারেন, প্যাথোলজি থেকে নতুন কোয়েশ্চেন আসলে আপনারা পারবেন। এটা খুব সহজ একটা ট্রিক্স আছে ভাই। যদি আপনারা সেল ইনজুরি আমার ক্লাসটা করে থাকেন, দেখবেন আমি সেল ইনজুরি ক্লাসে আমি আপনাদের সবসময় বলে দিই যে সেল ইনজুরিতে যতগুলো টপিক্স আসছে, মানে রবিন্সের যতগুলো টপিক্স আছে বা খালাক স্যারের বই যতগুলো টপিক্স আছে, আর আমি জেনেসিসে শীটে যতগুলো টপিক দিয়েছি, মানে আমি রবিন্সের সবগুলো টপিকই জেনেসিসে শীটে নিয়ে এসেছি। আপনারা যদি লাস্টের সবগুলো কোয়েশ্চেন সলভ করেন, তাহলে দেখবেন এখন পর্যন্ত বিএসসি যে রেসিডেন্সি পরীক্ষা হয়েছে অথবা ডিপ্লোমা পরীক্ষা হয়েছে, 2টা টপিক টাচ করে নেই।
একটা হলো ভাই অটোফেগি, আর একটা হলো ভাই পাইরোপ্টোসিস। এছাড়া রবিনসের যতগুলো টপিক আছে অথবা জেনেসিসের শীটে যতগুলো টপিক আছে, সেটা আপনি ক্যালসিফিকেশন বলেন, নেক্রোপ্টোসিস বলেন, নেক্রোসিস বলেন, অ্যাপোপ্টোসিস বলেন, রিভার্সিবল সেল ইনজুরি বলেন, আপনি ফ্রি রেডিক্যাল বলেন, অ্যাডাপ্টেশন বলেন, প্রতিটা টপিক ভাইয়া, সেলুলার এজিং বলেন, প্রতিটা টপিক পরীক্ষায় এসেছে। তাহলে আপনি যদি পরীক্ষা হল থেকে বেরোয় বলেন যে ভাইয়া এইবারও পরীক্ষা হল থেকে বেরোবার পরে আমি ফেসবুকে দেখেছি যে লেখছে যে এমএস ফ্যাকাল্টি কোয়েশন তো নতুন কোয়েশন আসছে, এটা হয়েছে ওইটা হয়েছে, আপনারা বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি বলেন যে ভাই স্যালেঞ্জুই থেকে নতুন কোয়েশন হয়েছে, আমি ফার্স্টে জিজ্ঞেস করবো যে ভাই পাইরোপ্টোসিস থেকে কোয়েশন হয়েছে না অটোফেগি থেকে কোয়েশন হয়েছে। এই দুটো জায়গা থেকে যদি কোয়েশন হয় তো আমার নতুন কোয়েশন হচ্ছে। এছাড়া রবিনসের যতগুলো টপিক্স আছে সবগুলো টপিক্স প্রিভিয়াসলি চলে এসেছে, তাহলে নতুন কোয়েশন কোত্থেকে আসবে? যেটা ওনারা করেন, প্রিভিয়াস কোয়েশনের যে টপিকটা আছে, যে লিকুইফেক্টিভ ন্যাক্রোসিসের এক্সাম্পল, ওই কোয়েশনটা ওনারা রাখেন, একটা বা দুইটা স্টেম ওনারা কি করেন, নতুন অ্যাড করেন, সেটা করতেই পারেন ভাই। কিন্তু এখন তো আপনার বডিতে ভাই 206টা ভাই হাড্ডি আছে, এখন ওই রেডিয়াস আলনা থেকে আগে কোয়েশন আসছে, এখন নতুন ভাই কি আপনার বডিতে তো ভাই বোনস আসতেছে, নতুন কোয়েশন ওনারা কোত্থেকে আনবেন? নতুন তো ভাই শকের তো নতুন কোনো টাইপ আপনার নতুন করে এখন ক্লাসিফিকেশন আসতেছে না, তাহলে নতুন কোয়েশন ভাই ওনারা কোত্থেকে পাবেন? এই কারণে প্রিভিয়াস কোয়েশনের মাঝখানে ওনারা কি করে, স্টেম ভাই এদিক সেদিক করে। যেমন আমি আপনাদের মার্চের 2024 পর্যন্ত কোয়েশন নিয়ে এসেছি, আমি দেখাবো যে কি কোয়েশন আসছে, আপনারা নিজেরাই বলতে পারবেন যে কোনো কোয়েশন নতুন আসছে কিনা। ইভেন আমি 2019-এর পর থেকে যে কোয়েশন, 2020 থেকে কোয়েশন যেগুলো আপনাদের এসেছে, সেটা একদম ক্লাসে একদম সবার শেষে এনে রেখেছি, একদম স্লাইডের সবার শেষে, যাতে আমি 2019 পর্যন্ত আপনাদের কোয়েশন সলভ করাবো, সবার শেষে 2020, 21, 22, 23, 24 ওই কোয়েশনগুলো দেখাবো। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনাদের নিজেদের মাঝখানে একটা আইডিয়া হবে যে নতুন কোয়েশন আদৌ আসে কিনা, বা নতুন কোয়েশন আসলে কোন জায়গাটাতে চেঞ্জ করে বা কোন জায়গাটাতে মডিফাই করে, সেই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে। সুতরাং লাস্ট আওয়ার খুব ভালো করে পড়বেন ভাইয়া, কয়েকবার শেষ করে যাবেন পরীক্ষার হলে যাওয়ার আগে, এবং লাস্ট আওয়ারের যে টপিকগুলো আছে, যে কোয়েশনগুলো এসেছে, সেই টপিকগুলো চেষ্টা করুন ভালো করে দেখে যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, cells that undergo hyperplasia on stimulation পেলে তারা হাইপারপ্লাসিয়াতে যায়, দ্যাট মিনস স্টেবল সেল। এখন আনসার দেন ভাই, যে ভাই স্টেবল সেল তো এখনো মুখস্থ করি নাই। আচ্ছা ঠিক আছে, কার্ডিয়াক মায়োসাইট যে পার্মানেন্ট সেল এটা তো আমরা জানি, নিউরন যে পার্মানেন্ট সেল এটা তো আমরা জানি, সুতরাং বাকিগুলো স্টেবল সেল, কারণ এখানে তো লেভেল সেলের কোনো এক্সাম্পল নাই। আছে হেমাটোপয়েটিক স্টেম সেল অফ বোন মেরো বা লাইনিং ইপিথেলিয়াম কোনটা আছে? নাই। তাহলে এসি হলো আমাদের স্টেবল সেল। আচ্ছা, তারপরে দেখেন স্টেবল টিস্যু, এটাই 12তে এসেছে, এটাই 14তে এসেছে, এটাই 16তে এসেছে, একই কোয়েশ্চেন 3বার এসেছে, ঠিক আছে? প্রলিফারেট থ্রু আউট লাইফ কখনো স্টেবল সেল প্রলিফারেট করে না। হ্যাভ এ লো লেভেল অফ রেপ্লিকেশন ইন কম্পারিজন টু লেভেল সেল, স্টেবল সেলের রেপ্লিকেশন লেভেলটা লো, ট্রু। ক্যান আন্ডারগো রেপিড রিভিশন ইন রেসপন্স টু স্টিমুলেশন পেলে তাদের রেপিড রিভিশন হয়, ট্রু। আর নন ডিভাইডিং কোনটা ভাইয়া? পার্মানেন্ট সেল, ফলস। আর কনসিডার টু বি ইন দি জি নট স্টেজ অফ সেল সাইকেল, ট্রু। আচ্ছা, আর 2020-এ যেটা এসেছে ভাই, 2020-এ এসেছে এক্সাম্পল অফ পার্মানেন্ট সেল, আমরা একটু পরে দেখাবো, ক্লাসের শেষে দেখাবো। আচ্ছা, এখন চলে যাবেন ভাইয়া পেজ নাম্বার 9-এ, মাঝখানে যে পেজগুলো আছে পেজগুলো থেকে আমি দাগিয়ে দিব আপনাদের শেষে। পেজ নাম্বার 9, গ্রেনুলেশন টিস্যু। এই টপিকটা অ্যাজ এ হোল আপনাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার একটা টপিক। এই টপিকটা আপনাদের পরীক্ষার জন্য অ্যাজ এ হোল ট্রিপল স্টার একটা টপিক ভাই, গ্রেনুলেশন টিস্যু। আচ্ছা, প্রথমেই দেখেন আপনাদের শীটে যেটা আছে গ্রেনুলেশন টিস্যুর কম্পোনেন্ট, প্রথমেই যেটা আছে গ্রেনুলেশন টিস্যুর কম্পোনেন্ট। তো গ্রেনুলেশন টিস্যুর কম্পোনেন্ট আমরা একটু দেখব। এটা মুখস্থ টপিক ভাই, এখানে আমার বলার কিছু নাই, যেখানে মুখস্থ টপিক ওখানে আমি আসলে কিছু বলি না, আমি একদম সোজা সাপটা দাগিয়ে দিই। তো গ্রেনুলেশন টিস্যুর কম্পোনেন্টে কি কি আছে এটা আপনারা মুখস্থ করবেন। ফাইব্রোব্লাস্ট, ব্লাড ভেসেল, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ম্যাক্রোফেজ, অবলিক মোনোসাইট, তারপর হলো নিউট্রোফিল, মাস্ট সেল, আরবিসি, লিম্ফোসাইট, কোলাজেন, প্লাজমা সেল, ইওসিনোফিল, ঠিক আছে? কোলাজেনের কোন টাইপটা আছে সেটা খেয়াল রাখবেন। ফাইব্রোব্লাস্ট, ব্লাড ভেসেল, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবেন ডোমিনেন্ট কম্পোনেন্ট। ফাইব্রোব্লাস্ট এবং ব্লাড ভেসেলকে আমরা বলে থাকি গ্রেনুলেশন টিস্যুর ডোমিনেন্ট কম্পোনেন্ট। কেন ডোমিনেন্ট কম্পোনেন্ট বলে থাকি ভাই? এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া আরবিসি সিনথেসিস হয় গ্রেনুলেশন টিস্যুতে, মাস্ট সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলা গ্রেনুলেশন টিস্যুতে সিনথেসিস হয়, আপনারা কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস না করাটাই উচিত, কারণ এটা তো সত্য কথা না। ইরাথ্রোপোয়েসিস এগুলো তো লিউকোসাইট, লিউকোপোয়েসিস তো আর ভাই আপনার গ্রেনুলেশন টিস্যুতে হচ্ছে না।
এই জিনিসগুলো গ্রানুলেশন টিস্যুতে আমরা পাই, হয়তো বা সার্কুলেশনে ছিল বা কোথাও ছিল যে যে জায়গা থেকে ওরা গ্রানুলেশন টিস্যুতে এসেছে। বাট ফাইব্রোব্লাস্ট এবং ব্লাড ভেসেল এই দুইটা জিনিসের সিনথেসিস আপনার গ্রানুলেশন টিস্যুতে হয়ে থাকে। এই দুইটা জিনিসের সিনথেসিস আমাদের কোথায় হয়ে থাকে বা গ্রানুলেশন টিস্যুতে হয়ে থাকে। তো ব্লাড ভেসেলের সিনথেসিসকে আমরা বলে থাকি হলো, আপনারা একটা ওয়ার্ডে মনে রাখেন, সেটা হলো অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাঞ্জিও মানে ব্লাড ভেসেল, জেনেসিস মানে হলো সিনথেসিস, ঠিক আছে? অ্যাঞ্জিওজেনেসিস, অ্যাঞ্জিওজেনেসিস বা সিনথেসিস অফ ব্লাড ভেসেল বা ফর্মেশন অফ নিউ ব্লাড ভেসেল, এইটা ভাইয়া গ্রানুলেশন টিস্যুতে হয়ে থাকে। আরেকটা হলো যেটা আমি আপনাদের এখানে মার্ক করে দিয়েছি, ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্টের সিনথেসিসটাকে তাহলে ভাই আমরা কি বলবো? ফাইব্রোজেনেসিস। ব্লাড ভেসেল সিনথেসিসটাকে আমরা বলে থাকি হলো ভাই অ্যাঞ্জিওজেনেসিস, মানে এনজিও মানে ব্লাড ভেসেল, জেনেসিস মানে সিনথেসিস। আর ফাইব্রোব্লাস্টের সিনথেসিসটাকে আমরা বলে থাকবো হলো ভাই ফাইব্রোজেনেসিস, ঠিক আছে? এই অ্যাঞ্জিওজেনেসিস এবং ফাইব্রোজেনেসিস বোথ অকার অ্যাট গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যুতে বা অ্যাঞ্জিওজেনেসিসও হচ্ছে, ফাইব্রোজেনেসিসও হচ্ছে, যার কারণে আমরা বলে থাকি যে ব্লাড ভেসেল এবং ফাইব্রোব্লাস্ট এই দুইটা হলো ডোমিনেন্ট কম্পোনেন্ট অফ গ্রানুলেশন টিস্যু। তো এটা আপনি একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাইয়া। যে কোয়েশ্চেনটা আপনাদের পরীক্ষা এসেছে 13তে এবং 14তে, গ্রানুলেশন টিস্যুর কম্পোজিশন, এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে এই কোয়েশ্চেনটা পারবেন। আপনাদের যদি এর আগে সম্ভবত ইনফ্লামেশন ক্লাসটা হয়ে গেছে, তো ইনফ্লামেশন ক্লাসে আপনি একটা জিনিস পড়েছেন আমার মনে হয়, সেটা হলো যেটা আমরা দেখে থাকি, দেখবেন ক্রনিক ইনফ্লামেশনে গিয়ে গ্রানুলোমার একটা ছবি এঁকেছিলাম, ওইটা যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, যে গ্রানুলোমাতে কি কি থাকে ভাই? গ্রানুলোমাতে ওই যে খেয়াল আছে না ভাই, একদম সেন্টারে থাকে নেক্রোসিস, কেজেটিং গ্রানুলোমা, যদি থাকে কেজেটিক গ্রানুলোমা, যদি না থাকে নন কেজেটিক গ্রানুলোমা। তো ওটার আশেপাশে থাকে আমাদের ইপিথ্যালয়েড সেল, তারপরে থাকে হলো আমাদের অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো ফিউশন হয়ে তৈরি করে জায়ান্ট সেল। একদম টার্মিনাল বা পেরিফেরিতে থাকে হলো আমাদের ফাইব্রোব্লাস্ট, লিম্ফোসাইট, কানেকটিভ টিস্যু, প্লাজমা সেল প্লাস মাইনাস, থাকতেও পারে নাও থাকতে পারে। তো গ্রানুলেশন টিস্যু যখন কম্পোজিশন চায় তখন ওরা জানে কি করে, কারণ গ্রানুলেশন টিস্যু তো গ্রানুলোমাতে থাকে না, গ্রানুলোমাতে গ্রানুলেশন টিস্যু থাকে না, ঠিক আছে? তখন গ্রানুলেশন টিস্যু যখন কম্পোজিশনটা, এমসিকিউটা যখন, মাল্টিপল চয়েস কোয়েশ্চনটা যখন আপনার পরীক্ষায় আসে, তখন ওরা ওই যে গ্রানুলোমার যে কম্পোজিশন, ওই থেকে কয়েকটা স্টেম এনে ওগুলাকে ওরা ফলস বানায়। যেমন গ্রানুলেশন টিস্যু কম্পোজিশনে যে ইপিথেলিয়াল সেল, এটা তো গ্রানুলোমার কম্পোজিশন, এটা গ্রানুলেশন টিস্যুতে পাবো না। এই যে জায়ান্ট সেল, জায়ান্ট সেলটা হলো গ্রানুলোমার কম্পোজিশন, সেটা গ্রানুলেশন টিস্যুতে পাবো না। এছাড়া ব্লাড ভেসেল পাবো গ্রানুলেশন টিস্যুতে, ফাইব্রোব্লাস্টও পাবো, এই দুইটা হলো আমাদের ডোমিনেন্ট কম্পোনেন্ট আমরা জানি। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এই যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কি ভাই গ্রানুলেশন টিস্যুতে পাবো। তারপর আসেন ক্যারেক্টারিস্টিক অফ গ্রানুলেশন টিস্যু। তারপর আসেন ক্যারেক্টারিস্টিক অফ গ্রানুলেশন টিস্যু। এটাতে আমরা ভাইয়া দেখেন যে ওয়ার্ডগুলো আমি ব্ল্যাক বোল্ড করে দিয়েছি, বা শীটে যে ওয়ার্ডগুলো ব্ল্যাক বোল্ড করা অথবা আন্ডারলাইন করা, সেই ওয়ার্ডগুলোর দিকে একটু বেশি করে ফোকাস দিবেন, কারণ এগুলো আপনাদের প্রিভিয়াস পরীক্ষার স্টেম অথবা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, প্রথমেই দেখেন আছে পিঙ্ক, প্রথমে আছে কালার, একটা জায়গায় লেখা আছে ভাই পিঙ্ক বইয়ে, আরেকটা জায়গায় লেখা আছে স্লাইটলি রেড। যেটাই হোক পরীক্ষায় যেটাই থাকুক সেটাই ট্রু দিবেন, সেটা পিঙ্ক থাকুক অথবা স্লাইটলি রেড থাকুক। কারণটা হলো ভাই কি, কারণ আপনি যখন ইন্টার্ন পিরিয়ডে ছিলেন তখন আপনি দেখছেন, তার মানে আপনি গ্রানুলেশন টিস্যু দেখছেন। কারো গ্রানুলেশন টিস্যু ছিল ভাই পিঙ্ক, কারো গ্রানুলেশন টিস্যু ছিল স্লাইটলি রেড, তাই তো ভাই? এখন কার গ্রানুলেশন টিস্যুটা পিঙ্ক হবে, কারটা স্লাইটলি রেড হবে, সেটা ডিপেন্ড করবে বাই দি অ্যামাউন্ট অফ ব্লাড ভেসেল ফর্মেশন, ঠিক আছে? যে কি পরিমাণ ব্লাড ভেসেল সেখানে ফর্মেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তো এটা হলো কালার। তারপর দেখেন কনসিস্টেন্সিটা দিয়েছে ভাইয়া সফট, তারপর দিয়েছে গ্রানুলার অ্যাপিয়ারেন্স। গ্রানুলার অ্যাপিয়ারেন্স কারণ আপনি এটা তখনই বুঝবেন যদি আমরা যখন কোনো উন্ড দেখি বা উন্ডটা যখন আমরা ড্রেসিং করি, আমরা কিন্তু অলওয়েজ একটা জিনিস ভাই মেনটেন করি, সেটা হলো গ্লাভস পরে আমরা সেই কাজটা করি। আমরা তো আর ভাই খালি হাতে সেই কাজটা করতেছি না। আপনি যদি ভাই খালি হাতে সেই কাজটা করেন তখন আপনি দেখবেন একদম ছোট ছোট যে দানা আছে, সাগুদানা বলেন বা মিহিদানা বলেন, আপনি যদি হাতটা খুলে ওই জায়গাটা একবার টাচ করেন তাহলে দেখবেন যে ওইটার এপিয়ারেন্স হলো ওরকম, ঠিক আছে? এই কারণে বলে গ্রানুলার অ্যাপিয়ারেন্স। ফর দিস এপিয়ারেন্স, এই এপিয়ারেন্সটার কারণে ভাইয়া এই টিস্যুর নাম হয়েছে ভাই গ্রানুলেশন টিস্যু। আমার আপনার বডিতে ভাই অনেক টিস্যু আছে, শত শত টিস্যু আছে ভাই, বাট কোনো টিস্যুর এপিয়ারেন্স ভাই এতটা গ্রানুলার না। এই গ্রানুলার এপিয়ারেন্সের কারণে টিস্যুর নাম হয়েছে ভাই গ্রানুলেশন টিস্যু। 2 নম্বর পয়েন্টে কি লিখেছে ভাই, ইট ব্লিডস অন টাচ। কারণ এত বেশি ব্লাড ভেসেল ফর্মেশন হয় যে আপনি কোথাও টাচ করলে সাথে সাথে সেই জায়গা থেকে কি হবে ভাই,
ব্লিডিং হবে, সেই জায়গা থেকে কি হবে ভাই, ব্লিডিং হবে। আচ্ছা, ইট ব্লিডস অন টাচ। 3 নাম্বার পয়েন্টে কি লিখছে ভাই, ইনসেন্সিবল ডিউ টু ল্যাক অফ নার্ভ সাপ্লাই। এত বেশি ব্লাড সাপ্লাই আছে ভাই, বাট এটাতে কোনো নার্ভ সাপ্লাই নাই, যার কারণে এটাকে আমরা বলে থাকি কি, ইনসেন্সিবল। 4 নাম্বার পয়েন্টে কি লিখেছে ভাই, রেজিস্ট্যান্ট টু ইনফেকশন। 4 নাম্বার পয়েন্টে কি লিখেছে ভাই, রেজিস্ট্যান্ট টু ইনফেকশন। কেন রেজিস্ট্যান্ট টু ইনফেকশন? এখানে দেখেন ম্যাক্রোফেজ মনোসাইটকে আমরা বলেছিলাম ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। ম্যাক্রোফেজ মনোসাইটকে আমরা কি বলেছিলাম ভাই, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট বলেছিলাম? আপনারা যদি কেউ কখনো ইন্টার্ন পিরিয়ডে অথবা পরবর্তীতে ট্রেনিং পিরিয়ডে আপনারা যদি গ্রাফট করা দেখে থাকেন, সেটা স্কিন গ্রাফট হোক বা অন্য যে কোনো গ্রাফট হোক, মেইনলি স্কিন গ্রাফট যদি আপনি দেখে থাকেন ভাই, আপনি দেখবেন যে একটা উনবেডের উপর কি হয়েছে, আমি আপনি মামা খালা দাদু মিলে ড্রেসিং করতেছি, ড্রেসিং করার পরে কি হয়েছে, সুন্দর একটা গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়েছে। একটা সার্জনের ডিজায়ার্ড কম্পোনেন্ট হলো বা গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যু যদি আসে, তখন আমরা বলতে পারি বা বুঝতে পারি যে এই উনটা হিলিং এর দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, গ্রানুলেশন টিস্যু আসলো ভাই, গ্রানুলেশন টিস্যু আসার পরে আমরা যখন স্কিন গ্রাফটিংটা করে থাকি, আমরা কিভাবে ওই গ্রানুলেশন টিস্যুর উপর স্কিন টেনে ফেলে দিই? কখনো কিন্তু তা করি না, কারণ দেখেন গ্রানুলেশন টিস্যুতে কি কি আছে, এগুলোর উপরে যদি আপনি স্কিন ফেলেন, তাহলে ভাই সেই গ্রাফট কখনো টেক করবে না ভাই, সেই গ্রাফট কিন্তু রিজেক্ট করবে। তখন আমরা কি করি, সেই গ্রানুলেশন টিস্যুটা ফেলে দিই, সেই গ্রানুলেশন টিস্যুটা ডিগ্রানুলেট করি, একটা কিউরেট নিয়ে সেই গ্রানুলেশন টিস্যুটা ফেলে দিই, সেটাকে আমরা বলি ডিগ্রানুলেট করতেছি। এখন এই ডিগ্রানুলেট কেন করতেছি, এটা হলো এই একটা জিনিস। আর আপনি যখন ডিগ্রানুলেটটা করতেছেন, তখন আপনি দেখবেন গ্রানুলেশন টিস্যুর লেয়ারটা কি, এই যে পুরো এতটুকু পুরো, ঠিক আছে। সুতরাং এই হলো আপনার একটা উনবেড, তার উপর আপনার গ্রানুলেশন টিস্যু। এখন কিভাবে সেটা ইনফেকশন থেকে রেজিস্ট করতেছে, যে কোনো একটা ফরেন বডি এসে সরাসরি আপনার উনবেডে ভাই এক্সপোজ হতে পারবে না, সরাসরি আপনার উনবেডে এক্সপোজ হতে পারবে না। তার উপরে কি আছে, একটা গ্রানুলেশন টিস্যু, সে কিন্তু একটা লেয়ার তৈরি করে রাখছে, সে আপনার বডিকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স দিচ্ছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যে কোনো একটা ফরেন বডি এসে গ্রানুলেশন টিস্যুতে এক্সপোজ হতে পারবে না, সেখানে কি আছে, গ্রানুলেশন টিস্যু, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, গ্রানুলেশন টিস্যুতে কি আছে ভাই, ম্যাক্রোফেজ অথবা মনোসাইট। ম্যাক্রোফেজ অথবা মনোসাইট, সে কি করবে ভাই, সে আপনার কি করবে, সে হলো একটা ফ্যাগোসাইটিক সেল। সে হলো একটা ফ্যাগোসাইটিক সেল, যে ফ্যাগোসাইটোসিস করবে, যে আপনাকে কি করবে, ফ্যাগোসাইটোসিস করবে। এবং আপনার যে কোনো একটা ফরেন বডি আসলেই সে উনবেডে এক্সপোজ হতে পারবে না, কারণ সেখানে গ্রানুলেশন টিস্যু আছে, প্লাস গ্রানুলেশন টিস্যুতে কি আছে, ফ্যাগোসাইটিক সেল আসার সাথে সাথে সেটাকে কি করে দিচ্ছে, ফ্যাগোসাইটিস করতেছে। যার ফলে এই যে গ্রানুলেশন টিস্যু নিচে যে উনবেডটা যে আছে, আপনার যে বেডটা আছে উনবেডটা, সেটাকে সে কি করে রাখছে, ইনফেকশন থেকে রেজিস্ট করে রাখছে বা সেফ করে রাখছে, ঠিক আছে। এই কারণে বলা হয়েছে রেজিস্ট্যান্ট টু ইনফেকশন। আচ্ছা, তারপর আসেন গ্রানুলেশন টিস্যুর ডিস্ট্রিবিউশন। গ্রানুলেশন টিস্যুর ডিস্ট্রিবিউশন, এটার জন্য ভাই একটু কষ্ট করে পেজ নাম্বার 10 এ যাবেন, একটু কষ্ট করে পেজ নাম্বার 10 এ যাবেন। গ্রানুলেশন টিস্যুর ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, তার ঠিক নিচে লেখা আছে কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না। কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না, এটা আপনার পরীক্ষা আসবে না ভাই, এটা আপনার পরীক্ষা আসবে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা আপনার পরীক্ষা আসবে না। কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায়, এটা আপনার পরীক্ষা আসবে। তো কোথায় কোথায় পাওয়া যায় না, এটা আমি কেন দিলাম, মাঝে মাঝে এমন কিছু স্টেম থাকে যেটা আপনার ট্রু না ফলস এটা আপনি বুঝতে পারেন না, ঠিক আছে। 5টা স্টেম আপনি যে কি, আমি যেগুলো পড়ে আসছি যে জিনিসগুলো পাওয়া যায়, বা পোস্ট মিডিয়েস্টে নেমে কন্টেন্ট, এটা এই কন্টেন্ট তো খুঁজে পাচ্ছি না, বা আপনি যেগুলো পড়ে গেছেন আপনার স্টেম আনকাউন্ট পড়তে পারে, কিন্তু আপনি জানেন যে এটা এই জায়গায় পাওয়া যায় না, এটা আপনি 100% কনফার্ম। ওই জিনিসগুলো যদি আপনি স্টেমে যদি 2টাও পান, তার মানে এই 2টা কি ফলস, তো বাকি 3টা আপনার যদি কমন নাও পড়ে, তাহলে ট্রু দাগাতে আপনি একটু সুবিধা হয়। তো কোনগুলো আসলে ফলস দাগাবেন সেইটাতে যাতে কনফিউশন আপনাদের না হয়, এই কারণে কোথায় কোথায় গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না এটা আমি আপনাদের শিটে দিয়ে রেখেছি। তো কোথায় কোথায় পাওয়া যায় এটা আপনি অলরেডি জানেন, উন্ডে পাওয়া যাচ্ছে, আলসারে পাওয়া যাচ্ছে, সাইনাস ট্র্যাক্টে পাওয়া যাচ্ছে, ওয়াল অফ অ্যাবসেসে পাওয়া যাচ্ছে, পাল পলিপে পাওয়া যাচ্ছে, ফিস্চুলাতে পাওয়া যাচ্ছে। আরেকটা টাইপ আছে পায়োজেনিক গ্রানুলোমা। আপনারা যখন গ্রানুলোমা পড়েছেন, সেটা কেজেটিং গ্রানুলোমা হোক, নন কেজেটিং হোক, সাপোরেটিভ হোক, ডিফিউজ হোক, যেটাই হোক, আমি বলেছি কোনো গ্রানুলোমাতেই গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না। বাট সেই গ্রানুলোমার মাঝখানে একটা স্পেশাল টাইপ আছে, সেটা হলো পায়োজেনিক গ্রানুলোমা। এই পায়োজেনিক গ্রানুলোমাতে গ্রানুলেশন টিস্যু পাওয়া যাবে, দিস ইজ অ্যান এক্সেপশন। এক্সেপশন ক্যান নেভার বি অ্যাকসেপ্টেড এজ এক্সাম্পল, ঠিক আছে। এক্সেপশন কখনো এক্সাম্পল হিসেবে আপনি দিতে পারবেন না, যে গ্রানুলোমার কোনো টাইপে গ্রানুলেশন টিস্যু পাওয়া যায় না, বাট
একটা টাইপ আছে পায়োজেনিক গ্রানুলোমা, সেটা মেইনলি হয় বা এই যে পাল্পের পুরোটা জায়গা জুড়ে বা পায়োজেনিক গ্রানুলোমা হয়, পুরোটা জায়গা জুড়ে বা গ্রানুলেশন টিস্যু থাকে। ঠিক আছে, এটা হলো একটা এক্সেপশন কখনো আমরা এক্সাম্পল হিসেবে নিব না। ঠিক আছে ভাই, এই হলো গ্রানুলেশন টিস্যু কোথায় কোথায় পাওয়া যায় আর কোথায় কোথায় পাওয়া যায় না আপনাদের শীটে তো আছেই। গ্রানুলোমাতে পাওয়া যায় না, আমি আগেই বললাম যে গ্রানুলোমাতে পাওয়া যায় না। তারপর ইনফেকশনে পাওয়া যাচ্ছে না, স্কারে পাওয়া যাচ্ছে না, নেক্রোইসে পাওয়া যাচ্ছে না, টিউমার স্ট্রোমাতে পাওয়া যাচ্ছে না। আরো দুইটা সাইট লিখে রাখেন। কনজেশনে পাওয়া যায় না ভাই, কনজেশনে পাওয়া যায় না। আর একটা জায়গা হলো অর্গানাইজিং হ্যামাটোমা। হ্যামাটোমাটা যখন অর্গানাইজড হয়ে যায় ভাই, হ্যামাটোমাটা যখন অর্গানাইজড হয়ে যায় তখন আমরা সেই হ্যামাটোমাতেও গ্রানুলেশন টিস্যু খুঁজে পাই না ভাই, তখন আমরা সেই হ্যামাটোমাতেও গ্রানুলেশন টিস্যু খুঁজে পাই না। এই হলো ভাই আমাদের গ্রানুলেশন টিস্যু কোথায় পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় না সেটার দেখেন আপনাদের কোয়েশ্চেন। গ্রানুলেশন টিস্যু ইজ ফাউন্ড ইন আলসারে পাওয়া যায়, সাইনাস ট্র্যাক্টে পাওয়া যায়, আমরা জানি স্কারে পাওয়া যায় না, আমরা জানি নেক্রোইসে পাওয়া যায় না, ওয়াল অফ অ্যাবসেসে তো পাওয়া যায়। গ্রানুলেশন টিস্যু ইজ ফাউন্ড ইন গ্রানুলোমাতে পাওয়া যায় না, টিউমার স্ট্রোমাতে পাওয়া যায় না, বাকিগুলোতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এই হলো ভাই আমাদের গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যু থেকে আমরা এই টপিকগুলো তার মানে দেখব। আচ্ছা, তারপর আসেন পেজ নাম্বার 11, কিউটিনিয়াস উন্ড হিলিং। কিউটিনিয়াস উন্ড হিলিং এ আসি। ঠিক আছে, আচ্ছা কিউটিনিয়াস উন্ড হিলিং এর প্রথমেই দেখেন আমরা একটু হিলিং এর টাইপসে যাই। হিলিং এর টাইপস দেখেন আপনাদের পেজ নাম্বার শীটের পেজ নাম্বার 11 এ আছে হিলিং এর টাইপস। হিলিং এর মেইনলি তিনটা টাইপস আছে। হিলিং এর টাইপস এর পরে আমরা ফেজগুলো দেখব। হিলিং এর টাইপস কি আছে তিনটা: প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং, টারশিয়ারি হিলিং। ঠিক আছে, অথবা ডিলেট প্রাইমারি হিলিং। হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি আপনার হাতটা একটু কেটে গেছে ভাই, এটা ছুরি দিয়ে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। যদি কেটে যায় এবং তার দুইটা এন্ড তৈরি হবে, যে কোনো জায়গায় কোনো একটা উন্ড হলে বা আপনার কাট ইঞ্জুরি হলে তার দুইটা এন্ড তৈরি হয়, তাই তো ভাই? ধরেন কাট ইঞ্জুরি হলো, এখানে কেটে গেল, সাথে সাথে আপনার এরকম একটা উন্ড হবে। ঠিক আছে, দুইটা এন্ড হবে, এমন দুইটা এন্ড হলো যে দুইটা এন্ড খুব কাছাকাছি, আপনি সুচারিং করে আপনি ক্লোজ করে দিতে পারবেন। দ্যাট ইজ প্রাইমারি হিলিং। ক্লিন উন্ড, দুইটা উন্ডের এন্ড মার্জিন কাছাকাছি আছে, আপনি ক্লোজ করে দিচ্ছেন, প্রাইমারি হিলিং। হোয়াট এভার সেকেন্ডারি হিলিং? সেকেন্ডারি হিলিং হলো ভাইয়া ধরেন অনেক বড় একটা উন্ড, আপনি কোনোভাবেই উন্ডের দুইটা মার্জিন আপনি অ্যাপ্রক্সিমেট করতে পারছেন না, ক্লোজ করতে পারছেন না, স্যাররা বলবে রেখে দাও, ড্রেসিং করতে থাকো, সেকেন্ডারি হিলিং। অনেক বড় উন্ড যদি হয়, অথবা ছোট উন্ড লাইক অ্যাপসেস, আপনি ইনসিশন দিচ্ছেন, আপনি কি ভাইয়া উন্ডটা যতই ছোট হোক, অ্যাপসেসটা যতই ছোট হোক, আপনি চাইলেই কি ওটা ক্লোজ করি ভাই? আমরা তো করি না ভাই। তার মানে স্মল উন্ড, ক্লিন উন্ড, প্রাইমারি হিলিং; লার্জ উন্ড, সেকেন্ডারি হিলিং। বাট স্মল উন্ড উইথ ইনফেকশন, সেকেন্ডারি হিলিং; এনি উন্ড উইথ ইনফেকশন উইল গো আন্ডার সেকেন্ডারি হিলিং। আচ্ছা, তারপরে একটা আছে ভাই টারশিয়ারি হিলিং আর ডিলেট প্রাইমারি হিলিং। যে টারশিয়ারি হিলিং বা ডিলেট প্রাইমারি হিলিং বলতে আমরা কি বুঝি? ধরেন আমি বলে থাকি যে আমি সবসময় ক্লাসে এই এক্সাম্পলটা দিই, আমি যখন উপজেলায় ছিলাম, ডগ বাইটের উন্ডগুলা ভাই, ডগ বাইটের উন্ড আপনি জানেন যে ফেসে বেশি হয়ে থাকে বাচ্চাদের যখন খেলাধুলা করতে থাকে। তো ডগ বাইটের উন্ডটা যখন হয় ফেসে, আপনি জানেন ফেসে ভাস্কুলারিটি ভালো, ফেসে ভাস্কুলারিটি ভালো, ডগ বাইটের উন্ড আপনি ফেসে হয়েছে, এমনভাবে ডগটা বাইট করেছে যে স্কিনটা হ্যাং হয়ে আছে, এইভাবেই আপনার কাছে পেশেন্টটা নিয়ে আসলো তার বাবা। আপনি জানেন ফেসে ভাস্কুলারিটি বলে, আপনি যদি সুচারিং করে দেন তাহলে মেবি ঠিক হয়ে যেতে পারে, স্কিনটা লেগে যেতে পারে, স্কিনটা টেক করতে পারে। বাট আপনি কিন্তু সেটা করেন না, আমি কিন্তু সেটা করি না। আমরা কি করি, ইনস্টেড আমরা ওইটা প্রাইমারি ক্লোজ না করে আমরা তখন সেটাকে ড্রেসিং করি। ড্রেসিং করে অ্যান্টিবায়োটিক সব কিছু দিই যে আপনি ভ্যাকসিন টেক্সিন নিয়ে করেন। আপনি 4-5 দিন পরে আসেন বাবা, 4-5 দিন পরে যখন উনি আসতেছে, আমরা দেখতেছি উনটা একদম ক্লিন, উনটা একদম ক্লিন। এখন তখন আমরা কি করে দিচ্ছি, যেহেতু ফেসে ভাস্কুলারিটি ভালো, আমরা তখন উনটা সুচারিং করে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটা জিনিস জানি, সুচারিং দিয়ে ক্লোজ করা মানেই ভাই প্রাইমারি হিলিং। সুচারিং দিচ্ছেন আপনি, ক্লোজ করতেছেন, দ্যাট মিনস প্রাইমারি হিলিং। বাট আমরা কিন্তু সেটা ইমিডিয়েটলি করছি না, আমরা কিন্তু 4-5 দিন সময় নিয়ে তারপর করছি। এটাকে আমরা বলে থাকি হলো ভাই ডিলেড প্রাইমারি বা টারশিয়ারি হিলিং। এটাকে আমরা বলে থাকি ডিলেড প্রাইমারি বা টারশিয়ারি। এই 3 ধরনের হিলিং আছে ভাই। ঠিক আছে, এই 3 ধরনের হিলিং আছে। এই 3 ধরনের হিলিং এর পরে আমাদের যেটা আছে হিলিং এর ফেজ। আসেন ভাই হিলিং এর ফেজে, আসেন ভাই হিলিং এর ফেজে। হিলিং এর ফেজে দেখেন ভাই আমাদের যেটা আছে, হিলিং এর ফেজে আমাদের যেটা আছে শীটে দেখেন 3টা ফেজ আছে ভাই: ইনফ্ল্যামেটরি ফেজ,
প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ, এই তিনটা ফেজ আমাদের আছে। এই তিনটা ফেজের উপরে দেখেন একটা ফেজ আছে ল্যাক ফেজ, নিচে দেখেন একটা ফেজ আছে কন্ট্রাকশন ফেজ। তাহলে ফেজ কয়টা? আপনাকে কেউ যদি পরীক্ষা হলে জিজ্ঞেস করে বা পরীক্ষায় যদি আসে বা এমনি যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট আর দি ফেজেস অফ উন্ড হিলিং, আপনার আনসার তিনটা, যে ভাইয়া দেয়ার আর 3 স্টেজেস, ইনফ্ল্যামেটরি স্টেজ, প্রলিফারেটিভ অথবা ম্যাচুরেশন। ইনফ্ল্যামেটরি স্টেজে দেখেন একটা নাম আছে ডিমোলিশন ফেজ, ম্যাচুরেশন ফেজের অ্যানাদার নেম হলো আপনার রিমডেলিং ফেজ। তার মানে তিনটা ফেজ আপনার। আচ্ছা, তার মানে ল্যাক ফেজ মানে কি? পাশে দেখেন আমি লিখে রেখেছি অনলি ইন প্রাইমারি হিলিং। কন্ট্রাকশন ফেজের পাশে লিখে রেখেছি অনলি ইন সেকেন্ডারি হিলিং। সুতরাং আপনার স্মিথ দিতে একটা কোশ্চেন আছে যে প্রাইমারি হিলিং এর ফেজ কটা, তখন আপনার আনসার 4টা। ওই তিনটা ফেজের সাথে কি ফেজ আসবে? ল্যাক ফেজ। সেকেন্ড হিলিং এর ফেজ কটা? আপনার আনসার আসবে 4টা। এই তিনটা ফেজের সাথে কি? কন্ট্রাকশন ফেজ। তার মানে উন্ড হিলিং এর ফেজ 3টা কেন ভাই? উন্ড হিলিং মানে সেখানে প্রাইমারি হিলিং হতে পারে, সেকেন্ডারি হিলিং হতে পারে, টার্সিয়ারি হিলিং হতে পারে, যে কোনো টাইপের হিলিং এ ভাই, যে কোনো টাইপের হিলিং এ এই তিনটা ফেজ কমন, ইনফ্ল্যামেটরি, প্রলিফারেটিভ, ম্যাচুরেশন। ঠিক আছে, তো এই তিনটা ফেজ হলো যে কোনো হিলিং এর জন্য কমন, তাই উন্ড হিলিং এর ফেজ হলো 3টা। আর যদি প্রাইমারি হিলিং আসে ল্যাক ফেজ আসবে এক্সট্রা, সেকেন্ড হিলিং এর জন্য কন্ট্রাকশন ফেজ আসবে এক্সট্রা। আচ্ছা, যাই হোক ভাই, এখন আসেন এই তিনটা ফেজ বলতে কি কি আমরা পাই এই তিনটা ফেজে। প্রথমে আসেন ভাইয়া ইনফ্ল্যামেটরি ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ। ইনফ্ল্যামেটরি ফেজটা কি ভাই? ইনফ্ল্যামেটরি ফেজটা হলো ধরেন আমার হাতটা কেটে গেছে, সবজি কাটতেছিলাম, হঠাৎ করে আমার হাতটা এখানে চাকু লাগিয়ে কেটে গেছে, তা আমার ব্লিডিং হবে। আমার যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডার না থাকে, নর্মালি আমার বডি থেকে কতক্ষণ ব্লিডিং হওয়া উচিত বা নর্মালি আমার বডি থেকে কতক্ষণ ব্লিডিং হবে, ঠিক আছে, বই টু বই ভেরি করে। কেউ কোনো বই লেখা আছে 1 to 5 মিনিটস, কোনো বই লেখা আছে 2 to 6 মিনিটস, নর্মাল বিটি যতক্ষণ, নর্মাল ব্লিডিং টাইম যতক্ষণ। তো এই 2 থেকে 6 মিনিট পরে আমার ব্লিডিংটা বন্ধ হবে। কীভাবে বন্ধ হচ্ছে? ধরেন এই ভেসেলটা থেকে ব্লিডিং হচ্ছে ভাই, ধরেন এই ভেসেলটা থেকে আমাদের ব্লিডিং হচ্ছে, এই ভেসেলটা থেকে ব্লিডিং হচ্ছে। এই ভেসেলটা যদি ভাই কনস্ট্রিক্ট করে বা এরকম হয়ে যায়, ভেসা কনস্ট্রিকশন হয়, ব্লিডিং বন্ধ হয়ে যাবে ভাই। অথবা এই ভেসেলের ভিতরে এই যে ক্লট, কিছু ক্লট ফর্মেশন হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে ভাই। ভেসেলের ভিতরে যদি আপনাদের এরকম একটা ক্লট ফর্মেশন হয়, ইন্ট্রাভাস্কুলার ক্লটকে আমরা বলে থাকি হলো থ্রম্বাস। তো থ্রম্বাস ফর্মেশন হলে এই জায়গা থেকে তার ভাই ব্লিডিং হবে না ভাই। এই যে একটা ক্লট, ইন্ট্রাভাস্কুলার সলিড একটা ক্লট ফর্মেশনে বসে আছে, থ্রম্বাস ফর্মেশন হয়েছে, সেটা তো ব্লিডিং হতে দিচ্ছে না। তো ভেসো কনস্ট্রিকশন হলে ব্লিডিংটা বন্ধ হবে, ক্লট ফর্মেশন হলে ব্লিডিংটা বন্ধ হবে, আপনার থ্রম্বাস ফর্মেশন হলে কি হচ্ছে ভাই? ব্লিডিংটা বন্ধ হচ্ছে। তো যখনই ব্লিডিংটা বন্ধ হচ্ছে তখন কি হচ্ছে? আপনাদের ব্লাড ফিজিওলজি ক্লাস হয়েছে কিনা আমি জানি না। তো এই হেমোস্টেসিস বা হিলিংটা বুঝতে হলে ব্লাড ফিজিওলজির কিছু জ্ঞান থাকা বাধ্যতামূলক। যেমন তখন যখনই ব্লিডিংটা বন্ধ হচ্ছে তখন প্লাটিলেটের ভাই 3টা গ্রেনুলস আছে। প্লাটিলেটের 3টা গ্রেনুলস কি কি আছে ভাই? আমাদের আছে আলফা গ্রেনুলস, আমাদের আছে ডেন্স গ্রেনুলস, আমাদের আছে ল্যামডা গ্রেনুলস, এই 3টা। তো এই গ্রেনুলসগুলো ডিগ্রেনুলেশন হয়। যে ভাই ডিগ্রেনুলেশন মানে কি? ডিগ্রেনুলেশন মানে হলো ভাইয়া যে এই 3টা গ্রেনুলসের ভিতরে যা যা মিডিয়েটর আছে সব মিডিয়েটর ওরা রিলিজ করবে। এটাকে আমরা বলি ডিগ্রেনুলেশন। মানে আলফা মিডিয়েটরের ভিতরে যা আছে, ডেন্স গ্রেনুলসের ভিতরে যা আছে, আপনার ল্যামডার গ্রেনুলসের ভিতরে যা আছে সব কিছু আপনার রিলিজ হবে। যে আলফার ভিতরে আছে সেরোটোনিন, এটিপি, এডিপি, ক্যালসিয়াম। ডেন্সের ভিতরে আছে হলো আপনার সব এগুলো ব্লাড ফিজিওলজি শিটে পাবেন। ডেন্সের ভিতরে আছে প্লাটিলেট ফ্যাক্টর 4, প্লাটিলেট ডিএফ গ্রোথ ফ্যাক্টর, এগুলা। আর ল্যামডার ভিতরে আছে একটা এনজাইম, অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি করবে? ওন সারফেসে রিলিজ হবে। ওরা ওন সারফেসে রিলিজ হয়ে কি হিসেবে কাজ করবে? ওরা ওন সারফেসে রিলিজ হবে কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে ভাই? কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কেমোটেকটিক ফ্যাক্টর? আপনারা যদি ইনফ্লামেশন ক্লাস করে থাকেন তাহলে আপনারা জানেন কেমোটেক্সিস করা। হোয়াট ইজ কেমোটেক্সিস? টু ব্রিং দি ইনফ্ল্যামেটরি সেল টুয়ার্ডস দি সাইট অফ ইনজুরি। যে জায়গায় ইনজুরি হয়েছে সেই জায়গাটায় ইনফ্ল্যামেটরি সেলগুলোকে ডেকে নিয়ে আসা। কোন সেলটা ফার্স্টে আসে ভাইয়া? নিউট্রোফিল। উইদিন 24 আওয়ার কোন সেলটা চলে আসে? নিউট্রোফিল। যেহেতু নিউট্রোফিলের লাইফ স্প্যান 48 থেকে 72 ঘন্টা, এরপরে তারা মারা যাচ্ছে বা ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস হয়ে যাচ্ছে, তখন 3 দিন পরে নিউট্রোফিল উইল বি রিপ্লেসড বাই ম্যাক্রোফেজ। দিস ইজ ইনফ্ল্যামেটরি ফেজ। ইনফ্ল্যামেটরি সেল কোন সারফেসে চলে আসছে, আমাদের ইনফ্ল্যামেটরি ফেজ শেষ, ঠিক আছে। এই হলো ভাই আমাদের ইনফ্ল্যামেটরি ফেজ। তাহলে ইনফ্ল্যামেটরি ফেজটা আমি একটু রিক্যাপিচুলেট করি। ইনফ্ল্যামেটরি ফেজে কি হচ্ছে? ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে কিভাবে? বাই দি প্রসেস অফ ভ্যাসোকনস্ট্রিকশন অর ক্লট ফর্মেশন অর থ্রম্বাস ফর্মেশন অর স্ক্যাপ ফর্মেশন।
ব্লাড যখন ড্রাই হয়ে যায়, ড্রাইড ব্লাডটাকে আমরা বলে থাকি স্ক্যাব। তো হয়ে আপনার কি হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে। তারপর প্লাটিলেটের ডিগ্রেনুলেশন হচ্ছে। ডিগ্রেনুলেশনের যে মিডিয়েটরগুলো তারা কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, তারা ইনফ্লেমেটরি সেলগুলোকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে। ইমিডিয়েটলি কি আসতেছে বা উইদিন 24 আওয়ার মাঝখানে নিউট্রোফিল, 3 দিন পরে নিউট্রোফিলকে রিপ্লেস করে কি আসতেছে, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ আসতেছে, আমাদের ইনফ্লেমেটরি সেল, ইনফ্লেমেটরি ফেজ শেষ, আমাদের কোন ফেজ শুরু, প্রলিফারেটিভ ফেজ। প্রলিফারেটিভ ফেজে কি হয়, প্রলিফারেটিভ ফেজের 5টা ক্যারেক্টারিস্টিক যেই সিরিয়ালে লেখা আছে এই সিরিয়ালে মনে রাখবেন। দেখবেন ভাই প্রতিটা ফেজের নামকরণ করা হয়েছে ওই ফেজের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তার উপর বেসিস করে ভাই, ঠিক আছে। ইনফ্ল্যামেটরি ফেজের নামকরণ করা হয়েছে কারণ সেখানে ইনফ্ল্যামেটরি সেলগুলো আসতেছে। প্রলিফারেটিভ ফেজের নামকরণ করা হয়েছে কারণ সেখানে প্রলিফারেশন হবে। ম্যাচুরেশন ফেজের নামকরণ করা হয়েছে কারণ সেখানে কোনো না কিছুর ম্যাচুরেশন হয়, ঠিক আছে। প্রতিটা ফেজে যখন আপনি দেখবেন কোনো একটা জিনিসের নামকরণ করা হয়েছে তার পিছনে অবশ্যই একটা সার্থকতা থাকে। প্রলিফারেটিভ ফেজে প্রলিফারেশন হবে, কার প্রলিফারেশন হবে, প্রথমে হবে প্রলিফারেশন অফ ব্লাড ভেসেল, যেটাকে আপনারা বলে থাকেন অ্যাঞ্জিওজেনেসিস। তারপরে হবে প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট, যেটাকে আপনারা বলে থাকেন ফাইব্রোজেনেসিস, ঠিক আছে। অ্যাঞ্জিওজেনেসিস কমপ্লিট ভাইয়া, ফাইব্রোজেনেসিস কমপ্লিট, তার মানে আপনি এখন উন্ড সার্ফেসে আপনি কি দেখতে পাবেন, অ্যাপিয়ারেন্স অফ গ্রেনুলেশন টিস্যু, অ্যাপিয়ারেন্স অফ গ্রেনুলেশন টিস্যু। কারণ আমরা জানি অ্যাঞ্জিওজেনেসিস কমপ্লিট হলে, ফাইব্রোজেনেসিস কমপ্লিট হলে তখন আমরা উন্ডে কি দেখতে পাবো, গ্রেনুলেশন টিস্যু। তারপরে কি হচ্ছে ভাই প্রলিফারেটিভ ফেজে, রিইপিথেলিয়ালাইজেশন, যে ভাই এটা কি বা এটা হওয়ার দরকারটা কি বা এটা কেন হয়। ধরেন ভাইয়া আপনার এখানে বা আমার এখানে একবার একটা উন্ড হলো ভাই, উন্ড হওয়ার পরে আমি এভাবে একদম হাতে ধরে এখানে একটা গজ টজ দিয়ে আমরা ইমার্জেন্সিতে চলে গেলাম, ক্যাজুয়ালিটিতে চলে গেলাম ভাই আমার এখানে। তুমি ফার্স্টে দেখে বলো যে আরে আপনার তো এখানে ব্লাড ভেসেল এটা ড্যামেজ হয়েছে, বা আপনার এখানে এই নার্ভটা চলে গেছে, আপনার এখানে টেন্ডনটা চলে গেছে। উনি বসে পড়লেন স্টেরাইল হইতে ওই নার্ভটা রিপেয়ার করার জন্য অথবা টেন্ডনটা রিপেয়ার করার জন্য। তো সর্বপ্রথম ভাই আমি আর আপনি বা ধরেন আমি যদি আপনার ইনজুর্ড হই, সর্বপ্রথম আমার কোন জিনিসটা ইনজুর্ড হয়, আমাদের কিন্তু মেনলি ভাই দুটা জিনিস যায়, একটা এফ আর একটাও এফ। একটা এফ দিয়ে আমরা বলি ফর্ম আর একটা এফ দিয়ে আমরা বলে থাকি ফাংশন। আমার কিন্তু সর্বপ্রথম আমার কিন্তু স্কিনটা ড্যামেজ হচ্ছে, ইপিথেলিয়ামটা ড্যামেজ হচ্ছে। তো সেই জায়গায় যদি হিলিং হয়, আপনি টেন্ডন রিপেয়ার করে দিলেন, আপনি আমার নার্ভ রিপেয়ার করে দিলেন, আপনি ব্লাড ভেসেল সব কিছু রিপেয়ার করে দিলেন। সেই জায়গায় নতুন করে যদি ইপিথেলিয়াম না আসবে তাহলে তো হিলিংটা আপনার কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। নতুন করে যে ইপিথেলিয়াম আসতেছে সেটাকে আমি বলি রিইপিথেলাইজেশন। আর সবার শেষে কি আসতেছে ভাই, কোলাজেন। কোলাজেনের কোনটা ভাই, টাইপ 3, কারণ আমরা জানি গ্রেনুলেশন টিস্যুতে কোলাজেনের কোন টাইপটা পাওয়া যায়। এই হলো ভাই আমাদের প্রলিফারেটিভ ফেজ। তারপরে আসেন ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ মানে কি, ম্যাচুরেশন ফেজ মানে হলো ভাই ম্যাচুরেশন অফ কোলাজেন, ঠিক আছে। অলরেডি আমাদের কোন টাইপ অফ কোলাজেনটা উন্ডে চলে আসছে ভাই, টাইপ 3। ম্যাচুরেশন ফেজ বা রিমডেলিং ফেজ হলো কোলাজেন টাইপ 3 উইল বি রিপ্লেসড বাই কোলাজেন টাইপ 1। ধরেন এই হলো ভাই আমাদের একটা উন্ড, এই হলো আমাদের একটা উন্ড, উন্ডটা প্রলিফারেটিভ ফেজ আছে, তার মানে উন্ড জুড়ে কি আছে ভাই, গ্রেনুলেশন টিস্যু। আর গ্রেনুলেশন টিস্যুতে কোন টাইপ অফ কোলাজেন থাকে, টাইপ 3, টাইপ 3 কোলাজেন আছে পুরোটা জুড়ে, ঠিক আছে। এখন উন্ডটা ম্যাচুরেশন ফেজে যাচ্ছে ভাই, উন্ডটা ম্যাচুরেশন ফেজে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই টাইপ 3 কে রিপ্লেস করতেছে কে, পুরা মার্জিন জুড়ে, মার্জিন থেকে আসতেছে টাইপ 1 কোলাজেন। তখন আপনি বলতে পারবেন যে ভাই সোহাগ ভাই তো উন তো ম্যাচুরেশন পর্যায়ে চলে যাচ্ছে, হ্যাঁ উন ম্যাচুরেশন পর্যায়ে চলে যাচ্ছে যেহেতু টাইপ 3 কে রিপ্লেস করতেছে কে, টাইপ 1। বাট ম্যাচুরেশন প্রসেসটা কখন কমপ্লিট হবে জানেন, টাইপ 3 কে টাইপ 1 কোলাজেন রিপ্লেস করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে উন্ডে টাইপ 3 কোলাজেনের তুলনায় টাইপ 3 কোলাজেন যদি থাকে কথার কথা 3 ভাগ, টাইপ 1 কোলাজেন চলে আসছে 12 ভাগ। তার মানে কত গুণ আসছে ভাই, 4 গুণ টাইপ 1 কোলাজেন। যে টাইপ 3 কোলাজেনের তুলনায় টাইপ 1 কোলাজেন 4 গুণ বেশি আসছে ভাই। যদি 4 গুণ বেশি আসে তখন আপনি বলতে পারবেন উন্ডের ম্যাচুরেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে। এর আগে আপনি বলতে পারবেন ম্যাচুরেশন প্রসেস শুরু হয়েছে, বাট কমপ্লিট হতে হলে অবশ্যই রেশিওটা 4:1 হতে হবে। আপনাদের পেজ নাম্বার 11 একদম নিচের দিকে দেখেন রেশিওটা ভাই 3:1 আছে, এটাকে কেটে একটু 4:1 করে দিবেন। টাইপ 1 কোলাজেন 4 গুণ বেশি আসে, ঠিক আছে। এই হলো ভাই আমাদের ম্যাচুরেশন ফেজ, ঠিক আছে। আচ্ছা এখন ইনফ্ল্যামেটরি ফেজ কোন দিন থেকে কোন দিন, যে মুহূর্তে আমাদের শুরু হয়েছে বা যে মুহূর্তে আমি ইনজুর্ড হলাম তখন থেকে আমার ইনফ্ল্যামেটরি ফেজ শুরু, যখন ম্যাক্রোফেজ আসতেছে তখন ইনফ্ল্যামেটরি ফেজ শেষ। তার মানে 0 to 3 days হলো আমাদের ইনফ্ল্যামেটরি ফেজ, ঠিক আছে। আচ্ছা তারপর
ম্যাক্রোফেজ আসা মানে ইনফ্লেমেটরি ফেজ শেষ, প্রলিফারেটিভ ফেজ শুরু। তার মানে ডে 3 থেকে প্রলিফারেটিভ ফেজ শুরু। এটা বই টু বই একটু ভেরি করে। কোনো বই লেখা আছে 3rd উইক পর্যন্ত প্রলিফারেটিভ ফেজ, কোনো বই লেখা আছে 4th উইক পর্যন্ত প্রলিফারেটিভ ফেজ। 4th উইক মানে কিন্তু 1 মান্থ মানে 30 ডেজ। এটা বই টু বই ভেরি করে। যে বই লেখা আছে 3rd উইক পর্যন্ত প্রলিফারেটিভ ফেজ, তারা বলছে যে 3rd উইকের পর থেকে ম্যাচুরেশন ফেজ শুরু হয়ে যায়। আর যে বই লেখা আছে 4th উইক পর্যন্ত ম্যাচুরেশন ফেজ, তারা বলছে 30 ডেজের পরে ম্যাচুরেশন ফেজ শুরু হয়ে যায়। ঠিক আছে, এটা আপনার খুব বেশি পরীক্ষায় কোনো আপনার তারতম্য করবে না, কারণ আপনার ফেজের ক্যারেক্টারিস্টিক গুলাই আসবে। কিন্তু আমাদের শিটে কিভাবে দেওয়া আছে দেখেন, আমাদের শিটে দেওয়া আছে ভাই এইভাবে, আমাদের শিটে দেওয়া আছে এইভাবে। দেওয়ার কারণটা কি ভাই? এইভাবে দেওয়ার কারণটা হলো আমাদের খালেকসারের বই আছে এইভাবে, আমাদের বইগুলোতে আছে এইভাবে। এখন বইগুলোতে এইভাবে ডে ওয়াইজ আছে, এটাতে আপনার কনফিউশন হওয়ার কোনো ভাই কনফিউজ হওয়ার আপনার কোনো ভয় পাওয়ার বা কনফিউজ হওয়ার কোনো কারণই নেই। কারণটা কি ভাইয়া দেখেন, ইমিডিয়েটলি 24 আওয়ার, ডে 3, ডে 5, সেকেন্ড উইক, এন্ড অফ দি ফার্স্ট মান্থ। এখন রেসিডেন্সিতে এখন পর্যন্ত এভাবে আসে নাই, কিন্তু পার্ট 1-এ যখন একবার আসলো যে ডে 16-এ কি হয়, ওরে বাবা ডে 5 পড়ে গেছি, ডে সেকেন্ড উইক পড়ে গেছি, ডে 3 পড়ে গেছি, এখন ডে 6 তো পড়িনি, ডে 16 তো পড়িনি, এখন কি করবো? আপনি জানেন কিন্তু ভাই ইনফ্লেমেটরি ফেজে কি হয়, আপনি জানেন প্রলিফারেটিভ ফেজে কি হয়, আপনি জানেন ম্যাচুরেশন ফেজে কি হয়, প্লাস আপনি জানেন ইনফ্লেমেটরি ফেজ কোন দিন থেকে কোন দিন পর্যন্ত, প্রলিফারেটিভ ফেজ কোন দিন থেকে কোন দিন পর্যন্ত, ম্যাচুরেশন ফেজ কোন দিন থেকে শুরু হয়। সুতরাং আপনি ওইভাবে আপনি দেন। যেমন আপনি ডে অনুযায়ী পড়ার কোনো দরকারই নেই ভাইয়া। এই যে ডে 5, আপনি জানেন ডে 5 মানে ভাইয়া কোন ফেজ, প্রলিফারেটিভ ফেজ। এখন দেখেন তো ডে 5-এর যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এগুলো কোন ফেজের সাথে যায়? সেকেন্ড উইক। আপনি জানেন সেকেন্ড উইক মানে কোন ফেজ ভাই, প্রলিফারেটিভ ফেজ। এখন দেখেন তো ভাই সেকেন্ড উইকে যে ক্যারেক্টারিস্টিক গুলো লেখা আছে, এটা কোন ফেজের সাথে যায়? আপনি জানেন ইমিডিয়েটলি 24 আওয়ার ইনফ্লেমেটরি ফেজ। দেখেন তো ইমিডিয়েটলি 24 আওয়ারের যে লাইনগুলো আছে, এগুলো কোন ফেজের সাথে যায়? আচ্ছা, তারপর আপনি জানেন ডে 3-তে দুইটা ফেজই হয়, ইনফ্লেমেটরি ফেজও হয়, প্রলিফারেটিভ ফেজও হয়। এখন আপনি কোনটা দিবেন? আমি একটা ডিমার্কেটিং পয়েন্ট বলেছি, ম্যাক্রোফেজ আসা পর্যন্ত ইনফ্লেমেটরি ফেজ, ম্যাক্রোফেজ আসার পরে কি, প্রলিফারেটিভ ফেজ। এই দেখেন ডে 3-তে কি আসতেছে, ম্যাক্রোফেজ। এটা কোন ফেজের আন্ডারে পড়বে? ডেমোলিশন ফেজ। আর ম্যাক্রোফেজ আসার পরে যে বিআরসি, এগুলো কোন ফেজের আন্ডারে যাবে? প্রলিফারেটিভ ফেজ। কারণ ডে 3-তে দুটাই হবে, ম্যাক্রোফেজ আসা পর্যন্ত ইনফ্লেমেটরি ফেজ, ম্যাক্রোফেজ আসার পরে আমাদের কোন ফেজ শুরু হয়ে যাবে? প্রলিফারেটিভ ফেজ। তো আপনার ডে অনুযায়ী ভাবে আলাদা আলাদা করে মনে রাখার দরকার নেই, আপনার মনে রাখতে হবে ইনফ্লেমেটরি ফেজ কি, প্রলিফারেটিভ ফেজ কি, ম্যাচুরেশন ফেজ কি। ইনফ্লেমেটরি ফেজ কোন দিন থেকে কোন দিন, প্রলিফারেটিভ ফেজ কোন দিন থেকে কোন দিন, ম্যাচুরেশন ফেজ কোন দিন থেকে কোন দিন। তারপর পরীক্ষা যেটা করি সেটা আসুক, আপনি পেরে যাবেন ভাই। আচ্ছা, তারপর দেখেন ভাইয়া পেজ নাম্বার 12-এ, পেজ নাম্বার 12-এ আপনাদের একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। এই ডিফারেন্সটাতে কি আছে ভাই, প্রাইমারি হিলিং, সেকেন্ড হিলিং এর ডিফারেন্স। এখন প্রাইমারি হিলিং, সেকেন্ড হিলিং এর যে ভাই আপনি ডিফারেন্স পড়বেন, প্রাইমারি হিলিং, সেকেন্ড হিলিং এর ডিফারেন্স আপনার কি আছে? যে ভাই আপনি কিছুক্ষণ আগে বলছেন যে প্রাইমারি হিলিং এ ভাই ল্যাক ফেজ আছে, সেকেন্ড হিলিং এ কোন কন্ট্রাকশন ফেজ আছে। ভাই একটা ডিফারেন্স পেলাম। আচ্ছা ভাই, আপনি আরেকটা কথা বলেছেন যে প্রাইমারি হিলিং এ কোনটা ক্লোজ করা যাচ্ছে বা এন্ড দুইটাকে অ্যাপ্রক্সিমেট করা যাচ্ছে, সেকেন্ড হিলিং এ করা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, আপনি আরেকটা কথা বলছেন সেকেন্ডারি হিলিং এ ইনফেকশন আছে, প্রাইমারি হিলিং এ ইনফেকশন নাই। আচ্ছা, এছাড়া আর এতগুলা পয়েন্ট ভাই কোত্থেকে আসলো? এতগুলা পয়েন্ট আপনার বলিনি। আচ্ছা দেখেন ভাই, ইনফ্ল্যামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজ, সেটা আপনার প্রাইমারি হিলিং এও হচ্ছে, সেকেন্ডারি হিলিং এ হচ্ছে। তাহলে ডিফারেন্সটা আসলো কোত্থেকে? ইনফ্ল্যামেটরি ফেজে যা হচ্ছে, প্রলিফারেটিভ ফেজ, ম্যাচুরেশন ফেজে যা হচ্ছে, সবকিছু মিনিমাম হবে ভাই প্রাইমারি হিলিং এ, সবকিছু ম্যাক্সিমাম হবে ভাই সেকেন্ডারি হিলিং এ। দেখেন ভাই, ইনফ্লামেশন, ইনফ্লামেশন, গ্রানুলেশন টিস্যু, গ্রানুলেশন টিস্যু, এক্সুডেশন, এক্সুডেশন, এক্সুডেশন মানে তো ভাই ইনফ্লামেশন, টিস্যু ড্যামেজ, ব্লিডিং, টিস্যু ড্যামেজ, ব্লিডিং। দেখেন কোথায় লেস, কোথায় মোর, কোথায় লার্জার, দেখেন কোথায় মিনিমাম, কোথায় টিস্যু ড্যামেজ মিনিমাম, কোথায় ব্লিডিং মিনিমাম, আর কোথায় টিস্যু ড্যামেজ মার্ক, কোথায় ব্লিডিং মার্ক। ঠিক আছে, এই হলো ভাই ডিফারেন্স। কোন কনস্ট্রাকশন ফেজ তো ভাই প্রাইমারি হিলিং এ থাকবে না, কোথায় থাকবে? সেকেন্ডারি হিলিং এ। মার্জিন যদি ভাই আপনি ক্লোজ করে দেন, তাহলে গ্যাপ থাকবে কোথায়? আপনার প্রাইমারি হিলিং এ যদি আপনি মার্জিন ক্লোজ করে দেন, তাহলে তো ভাই গ্যাপ থাকার প্রশ্ন আসে না। মার্জিন অফ দি উন্ড অ্যাপোজ টুগেদার। আর এখানে কি বলছে ভাই দেখেন, এ গ্যাপ পারসিস্ট বিটুইন টু মার্জিন। তাহলে 1, 2, 3, 4, 5 আশা করি আপনাদের সমস্যা নাই। 6, 7, 8 কি ভাই সমস্যা হবে? ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, 6, 7, 8 সমস্যা হওয়ার কথা না। এই হলো ভাই প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং এর মাঝখানে ডিফারেন্স। এখন দেখি আমরা এই জায়গা থেকে কি কি কোশ্চেন এসেছে। অনেক কোশ্চেন এসেছে ভাই,
20-এও কোশ্চেন এসেছে, 21-এও কোশ্চেন এসেছে, বাট আমি আগেই তো বলেছি আপনাদের ক্লাসে যে 20-এর 21-এর কোশ্চেন, 20, 21, 22, 23 আমরা কোশ্চেন পরে দেখবো। wound healing by secondary intention takes place when the wound does are brought together হলে ভাই প্রাইমারি হিলিং। ইন কেস অফ ইররিপেয়ারেবল স্কিন লস, যে স্কিন লস আপনি রিপেয়ার করতে পারবেন না, তাহলে সেকেন্ডারি হিলিং এ যাবে। মাচ মোর স্লোলি দেন ফার্স্ট প্রাইমারি হিলিং, ট্রু। ইন ইনফেক্টেড উন্ড, ট্রু। হোয়েন দি উন্ড ডাজ নট ব্রেক এপার্ট, যে ভাই এইটা মানে কি, এই যে ভাই আমাদের উন্ড এইটা হলো ভাই ব্রেক এপার্ট। ব্রেক এপার্ট মানে কি, আলাদা হয়ে যাচ্ছে। যদি উন্ডটা ব্রেক এপার্ট যদি না হয়, তার মানে কি উন্ডটা এভাবেই আছে, তার মানে উন্ডের দুইটা মার্জিন কি কাছাকাছি আছে, তার মানে আপনি কি করে দিতে পারবেন, ক্লোজ করে দিতে পারবেন। হোয়েন দি উন্ড ডাজ নট ব্রেক এপার্ট, যদি ব্রেক এপার্ট যদি আলাদা যদি না হয়, তাহলে তার সেকেন্ডারি হিলিং এ যাবে না ভাই। উন্ড হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, হ্যাঁ, needs clean wound such as surgical incision, true. Leaves minimal scar, true. Does not require suture, suture ছাড়া প্রাইমারি হিলিং কিভাবে করবেন, false. Can be achieved only if antibiotic use, only if antibiotic দিয়ে ইউজ করলে আপনি তাহলে অ্যাবসেস কারেকশন করেন, ঠিক আছে, ওটা তো আর প্রাইমারি হিলিং এ যাবে না। যদি শুধুমাত্র আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করে ফেলেন, ওটা তো আর প্রাইমারি হিলিং না। ইজ ক্যারেক্টারাইজড বাই লার্জ অ্যামাউন্ট অফ গ্রানুলেশন টিস্যু, তার মানে সেকেন্ডারি হিলিং, false. In healing by secondary intention, wound out is separated edges, true. There is more inflammatory reaction, true. Lesser granulation tissue, false. There is wound contraction, true. Regeneration of parenchymal cell can completely restore the original architecture. কখনোই অরিজিনাল আর্কিটেকচার সেকেন্ডারি হিলিং আপনাকে এনে দিতে পারবে না। একটা উন্ড হয়েছে, আপনি সেটাকে ক্লোজ করতে পারছেন না, আপনি ড্রেসিং করে আমরা চালিয়ে দিচ্ছি সেটা হিলিং একদম আগের আর্কিটেকচারটা ফিরে আসবে, তাহলে তো কেউ কখনো সুচারিং এ যেতই না, আমরা প্রাইমারি হিলিং এ যাবই না, সব সেকেন্ডারি হিলিং এ রেখে দিব, ঠিক আছে। এটা কখনোই আগের অরিজিনাল আর্কিটেকচার ফেরত আসবে না ভাই। এটা কিন্তু ভাই 23-এর কোয়েশ্চেন, হ্যাঁ, এটা 23-এ, এটা কিন্তু দেখেন 13-র কোয়েশ্চেন, এটা 23-এ এই কোয়েশ্চেনটা হুবু আসছে। আমরা যখন 23-এর কোয়েশ্চেন দেখবো, দেখবেন এই 5টা স্টেম আবার আসছে। আচ্ছা, তারপরে আসেন পেজ নাম্বার 13, লোকাল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর। এই পেজ নাম্বার 13, এই পেজ নাম্বার 13 এবং পেজ নাম্বার 14, এই দুইটা পেজ বাই ইনফিনিটি স্টার দিয়ে মুখস্থ করবেন। পেজ নাম্বার 13, পেজ নাম্বার 14 ইনফিনিটি স্টার দিয়ে মুখস্থ করবেন ভাই, ঠিক আছে। দেখেন লোকাল ফ্যাক্টর আছে, সিস্টেমিক ফ্যাক্টর আছে, এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে ভাই, এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে ভাই একটু দেখি আমরা, ঠিক আছে। 3টা টার্মিনোলজি ইউজ করবেন, যিনি কোয়েশ্চেন করবেন 3টা টার্মিনোলজি ই করবেন। একটা হয় দিবে সে ডিলে অথবা ইম্পেয়ার, অথবা সে ইউজ করবে এনহ্যান্স অথবা ইমপ্রুভ, অথবা সে ইউজ করবে কি ইনফ্লুয়েন্স। বলবে যে ফ্যাক্টর ডিলিং উন্ড হিলিং, এটা আসবে আপনার পরীক্ষা, অথবা আপনার পরীক্ষা আসবে ফ্যাক্টর এনহ্যান্সিং হিলিং উন্ড হিলিং, অথবা ফ্যাক্টর ইমপ্রুভস উন্ড হিলিং, অথবা আসবে ফলোইং ফ্যাক্টর ইনফ্লুয়েন্স উন্ড হিলিং। তো 3টা কোশ্চেনের আনসার কিন্তু বা ডিফারেন্স হবে, ঠিক আছে। আচ্ছা, কিরকম ডিফারেন্স হবে আসেন একটু দেখি। উন্ড হিলিং ইজ ডিলেড ইন, wound healing is impaired by, wound healing is enhanced 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 by, that influence wound healing। এই কোশ্চেনটা আমাদের লাস্ট রেসিডেন্সিতে এসে 24 এসেছে, এই কোশ্চেনটা 13তে এসেছিল, 5টা স্টেম হুবু আসছে। 13তে যেটা এসেছিল একদম হুবু, 24-এ এসেছে 5টা স্টেম হুবু। তারপর আপনার পরীক্ষা থেকে বের হয়ে বলবেন যে ভাইয়া কোশ্চেন নতুন এসেছে। আপনারা দেখেন আপনাদের কাছে তো লাস্ট আওয়ার আছে, আপনাদের কাছে তো লাস্ট আওয়ার আছে, আপনাদের কাছে 13 কোশ্চেন আছে, আপনাদের কাছে 24-এর কোশ্চেন আছে। দেখেন 5টা স্টেম আছে না, কোনো পার্থক্য আছে কিনা, হুবহু সেম কোশ্চেন। বাট এই কোশ্চেনে দেখেন একটা জিনিস উল্লেখ করে দিয়েছে, সিস্টেমিক ফ্যাক্টরস। যখন আপনারা পড়বেন ভাই এই পেজ নাম্বার 13 আর 14, যখন এই ফ্যাক্টরসগুলো দেখবেন ভাই, কিছু আছে লোকাল ফ্যাক্টর, কিছু আছে সিস্টেমিক ফ্যাক্টর। যদি এবার উল্লেখ করে দেয় উন্ড হিলিং ইজ ডিলেড ইন, এখানে কিন্তু তারা ভাই লোকাল ফ্যাক্টর বলে নাই, সিস্টেমিক ফ্যাক্টর বলে নাই। সুতরাং আপনার কোন কোন লোকাল ফ্যাক্টর উন্ড হিলিংকে ডিলে করে, কোন কোন সিস্টেমিক ফ্যাক্টর উন্ড হিলিংকে ডিলে করে, আপনার সবগুলো ট্রু ফলস চিন্তা করতে হবে। কিন্তু যদি এভাবে উল্লেখ করে দেয় সিস্টেমিক ফ্যাক্টরস, তখন শুধুমাত্র আপনার আনসারটা কি হবে ভাই, সিস্টেমিক গুলো চিন্তা করবেন। অথবা যদি বলে দেয় উন্ড হিলিং ইজ এনহ্যান্সড বাই, আপনি লোকাল সিস্টেমিক আপনি দুটাই উল্লেখ করে দেয়, মানে আপনি ট্রু ফলস দেন। যদি বলে দেয় লোকাল ফ্যাক্টর, শুধুমাত্র আপনার লোকাল ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো মুখস্থ করবেন, এখানে আমার বলার কিছু নেই, আমি কয়েকটা জিনিস জাস্ট একটু দেখিয়ে দিই। ইনফেকশন বলা হয়েছে দি মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ডিলেড উন্ড হিলিং। লোকেশন, সাইজ এন্ড টাইপ অফ উন্ড ইনফ্লুয়েন্স হিলিং। লোকেশন, একটা উন্ড আছে বাই ফেস, আরেকটা আছে লেগে, কোনটা তাড়াতাড়ি হিল করবে। সাইজ, একটা লার্জ উন্ড, একটা স্মল উন্ড। টাইপ, একটা আছে ক্লিন উন্ড, একটা ক্লিন কন্টামিনেটেড, একটা কন্টামিনেটেড, তো সেটা তো ভাই হিলিং এ কি করবে, আপনি ইনফ্লুয়েন্স করবে।
তারপর দেখেন সিস্টেম ফ্যাক্টর, এইজ, রেপিড ইন ইয়ং ম্যান দেন ইন অ্যাডাল্ট, এগুলো ভাই আপনারা পারেন। প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ডিটাকে দেখেন আমি কিভাবে লিখে রাখছি আপনাদের শিটে। সিস্টেম ফ্যাক্টরে নিউট্রিশনে সি নাম্বার এতে দেখবেন ভিটামিন ডিটাকে কিভাবে লিখে রাখছি দেখবেন। আমি সেখানে ভাই ক্যাপিটাল লেটার ইউজ করেছি, স্টার ইউজ করেছি, ব্ল্যাক বোল্ড করে দিয়েছি আমি লাইনটা, যাতে আপনারা এটা ভুল না করেন ভাই। উন্ডিলিংয়ে কারো যদি ভাই কোথাও কেটে যায়, আপনি নিশ্চয়ই তাকে ভিটামিন ডি দেন না, কারণ ভিটামিন ডির সাথে উন্ডিলিংয়ের কোনো সম্পর্ক নাই। উন্ডিলিংকে না এনহান্স না ডিলেট না কোনো কিছু করতেছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা তখনই দিব হোয়েন বোন ইজ কম্প্রোমাইজ, যদি সেখানে ফ্র্যাকচার হয় তখন আপনি ভিটামিন ডি দেন, ঠিক আছে। সুতরাং উন্ডিলিং এর জায়গায় যদি ভাই থাকে বোন হিলিং, আপনি তখনই সেটাকে ট্রু দিবেন, এছাড়া আপনি কখনো ভিটামিন ডি কে আপনি ট্রু দিবেন না ভাই, এটা খেয়াল রাখেন। আর সিস্টেমিক ফ্যাক্টরে দেখেন আছে সিস্টেমিক ইনফেকশন, সুতরাং ইনফেকশন বোথ লোকাল এন্ড সিস্টেমিক ফ্যাক্টর, এটা খালেক স্যারের বইয়ের কথা ভাই, আমার কথা না, ঠিক আছে। যে ইনফেকশন আপনি লোকাল ফ্যাক্টর, সিস্টেম ফ্যাক্টর যেখানেই আসুক আপনি ইনফেকশনটাকে ট্রু দিবেন, ঠিক আছে। তো আর নেগেটিভগুলো আপনি ডিলের ক্ষেত্রে ট্রু দিবেন, পজিটিভগুলো আপনি ইমপ্রুভ বা এনহান্সের ক্ষেত্রে ট্রু দিবেন। হোয়াট অ্যাবাউট ইনফ্লুয়েন্স, যদি ইনফ্লুয়েন্স শব্দটা থাকে, যেমন এই যে দেখেন স্টেরয়েড, এনিমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, ব্লিডিং ডিসঅর্ডার, কোল্ড টেম্পারেচার, ওবেসিটি, স্মোকিং, এগুলো সব আপনি ডিলের ক্ষেত্রে ট্রু দিচ্ছেন। এই যে ডায়াবেটিস মেলাইটাস ডিলে করবে, রেনাল ফেলিউর ডিলে করবে, ইনফেকশন ডিলে করবে, ভিটামিন সি ডেফিসিয়েন্সি ডিলে করবে, এক্সেস প্রোটিন ইনটেক তো ডিলে করবে না, এটা মুখস্থ করলে ভাই পেরে যাবেন। স্টেরয়েড কি করবে, ডিলে করবে। থাইরয়েড হরমোনের সাথে উন্ডিলিং এর কোনো সম্পর্ক নাই। অ্যাক্সেস মোবিলিটি, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ভিটামিন কে এর সাথে উন্ডিলিং এর কোনো সম্পর্ক নাই। ফরেন বডি থাকলে ডিলে করবে। তো কোনগুলা থাকলে ডিলে করবে, কোনগুলা যেগুলো আপনার নেগেটিভ ইনফ্লুয়েন্স সেগুলো ডিলে করবে, যেমন অক্সিজেন, ভিটামিন সি, রেস্ট, জিঙ্ক, ভিটামিন এ, এগুলো কি করবে, উন্ডিলিংকে এনহান্স করবে। তাহলে এই শব্দটা মানে কি ভাই, এই যে এনহান্স মানে কারা কারা করবে, জিঙ্ক করবে, রেস্ট করবে, অক্সিজেন করবে, ওরা কি করবে, এনহান্স করবে, ঠিক আছে। এই যে ভিটামিন ডিটা ফলস, দেখেন স্মিথ ডির দুইটা কোয়েশ্চেন আছে, ওই দুইটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনে খুব সুন্দর করে ওরা বলে দিছে কেন ভিটামিন ডি ফলস। আচ্ছা, এনহান্স বাই জিঙ্ক, অক্সিজেন, ভিটামিন সি। অ্যান্টিবায়োটিকের সাথে ভিটামিন উন্ডিলিং এর কোনো সম্পর্ক নাই। অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কি করি বা অ্যান্টিবায়োটিকটা দেই টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন, ঠিক আছে। সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেই, এছাড়া উন্ডিলিং এর সাথে অ্যান্টিবায়োটিকের আর কোনো রোল নাই ভাই। যে কোশ্চেনে দেখাতে চাচ্ছিলাম যে ইনফ্লুয়েন্স মানে কি, ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে আপনি কোনগুলো ট্রু দিবেন, হয় তার পজিটিভ ইনফ্লুয়েন্স থাকতে হবে অথবা তার নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকতে হবে, শুধুমাত্র তখনই আপনি এটা ট্রু দিবেন ভাই, এছাড়া আপনি এটা কখন ট্রু দিতে পারবেন না, আপনি এছাড়া এটা কখন ট্রু দিতে পারবেন না। যেমন এই কোশ্চেনটাই ভাইয়া, এটা 13তে এসেছে, এটা আবার 24-এ এসেছিল, 23-এ জানেন কি আসছে, 23-এ এই কোশ্চেনটা এসেছে, জাস্ট ফরেন বডি আর নিউট্রিশন, এই দুইটা অপশন ছিল না। ফরেন বডির জায়গায় ছিল হাইপার টেনশন, নিউট্রিশনের জায়গায় ছিল হলো আপনার ব্রঙ্কিয়াল এজমা। আমি কিছুক্ষণ পরে দেখাবো, আমি যখন 23-এর কোশ্চেন দেখাবো তখনই এই কোশ্চেনটা দেখতে পারবেন। দেখাই আপনাকে, দাঁড়ান। 23-এর কোশ্চেন তো আমি আপনাদেরকে পরে দেখাতে চাচ্ছিলাম, তারপর একটু দেখাই আপনাদের। দেখেন উন্ডিলিং ইজ ডিলেট বাই, এর দেখেন এটা 21-এ আসছে, একই কোশ্চেন ভাই, একই কোশ্চেন, স্টেম গুলো চেঞ্জ করে দেয়। সরি, এটা 22-এ এসেছে, এটা 22-এ এসেছে। দেখেন 22-এ কি আসছে, সিস্টেমিক ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স হিলিং। এই দেখেন স্টেরয়েড, পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো ইনফ্লুয়েন্স, যে কোনো ইম্প্যাক্ট থাকলেই, পজিটিভ থাকলে আমরা এনহ্যান্সে ট্রু দিব, নেগেটিভ থাকলে আমরা ডিলেটে ট্রু দিব, বাট পজিটিভ নেগেটিভ যেটাই থাকুক সেটা আমরা কিসে ট্রু দিব, ইনফ্লুয়েন্সে। যেমন স্টেরয়েড একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে, ট্রু। ভিটামিন সি উন্ডিলিংকে ডিলে করবে, তারপর নেগেটিভ ইনফ্লুয়েন্স, তারপর তো ইনফ্লুয়েন্স আছে, ট্রু। ডায়াবেটিস মেলাইটাস নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে, ট্রু। বাট হাইপার টেনশন, এজমার, ওদের না কোনো পজিটিভ না কোনো নেগেটিভ, কোনো ইনফ্লুয়েন্সই নেই ভাই, ঠিক আছে। আপনি কালকে একটা পেশেন্ট ওটি করবেন, এই দেখেন ভাই এইটা আসছে আমাদের 22-এ, তারপর আরেকটা কোশ্চেন দেখালাম উন্ডিলিং ইজ ডিলেট, এটা আসছে 21-এ। মানে এই ফ্যাক্টরসের কোশ্চেন বা ইনফিনিটি স্টার মানে আর কি, এটা আপনার অল্টারনেট ইয়ারে ভাই আসে এটা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি কালকে একটা পেশেন্টের ওটি করতেছেন, ওই পেশেন্টের বা ডায়াবেটিস আছে, তো এই পেশেন্টের উন কি হিল করবে কি করবেন এটা নিয়ে আপনি ওরিড, কিন্তু আপনি কালকে একটা পেশেন্টের ওটি করতেছেন, ওই পেশেন্টের হাইপার টেনশন আছে, ওই পেশেন্টের অ্যাজমা আছে, ওই পেশেন্টের উন হিলিং কিরকম হবে ওইটা নিয়ে আপনি ওরিড না,
ওই উন্ড হিলিং তার মতোই হবে, ঠিক আছে। যাই হোক, এই হলো ভাইয়া সিস্টেম ফ্যাক্টরস। আপনি কয়েকটা জিনিস মনে রাখবেন ভাইয়া, যে ভিটামিন ডি, ভিটামিন কে, বি12, অ্যান্টিবায়োটিক, অ্যালডোস্টেরন, এডিএইচ, এদের সাথে উন্ড এর কোনো রিলেশন নাই। এই জিনিসগুলোর সাথে উন্ড এর কোনো রিলেশন নাই, খেয়াল রাখেন। ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি12, অ্যান্টিবায়োটিক, অ্যালডোস্টেরন, এডিএইচ, এগুলোর সাথে উন্ড এর কোনো রিলেশন নাই ভাইয়া, ঠিক আছে। যাই হোক, তারপর আসেন কমপ্লিকেশনস অফ উন্ড হিলিং। এটাকে 1 স্টার দেন ভাইয়া, এটাকে 1 স্টার দেন। 1 স্টার দিয়ে কমপ্লিকেশন যেগুলো আছে উন্ড হিলিং এর শুধুমাত্র সেই নামগুলো পড়বেন। 1 স্টার দিয়ে কমপ্লিকেশনস অফ উন্ড হিলিং এর নামগুলো পড়বেন। এই হলো ভাই আমাদের হিলিং। এখন আমরা হেমোডাইনামিক ডিসঅর্ডারে চলে যাব। যাওয়ার আগে আমি মাঝখানে কিছু জায়গা বাদ দিয়ে এসেছিলাম, এই জায়গাগুলো একটু দাগিয়ে দিই। পেজ নাম্বার 5 এনজিওজেনেসিস, এর উপর আর লিখে রাখেন, আর মানে রিডিং, একবার রিডিং দিবেন এটা। পেজ নাম্বার 6 গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড ইনহিবিটরস ইন হিলিং প্রসেস, যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো থেকে ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফরমিন গ্রোথ ফ্যাক্টর আলফা, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, প্লাটিডিএফ গ্রোথ ফ্যাক্টর, এই 4টা গ্রোথ ফ্যাক্টরের ভাইয়া সোর্স এবং ফাংশন পড়বেন। পেজ নাম্বার 7 থেকে গ্রোথ ইনহিবিটর 4টা নাম আছে, গ্রোথ ইনহিবিটর 4টা, হ্যাপারিন, ইন্টারফেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন, E2, এনজিওপয়েটিন, এই 4টা নাম পড়বেন। 8 নাম্বার পেজ থেকে কোলাজেনের যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে, প্রথম লাইনে আছে কোলাজেন কোন সেল প্রডিউস করে, ফাইব্রোব্লাস্ট, এবং লাস্ট লাইনে আছে কোলাজেনের সবচেয়ে বেশি অ্যামাইনো অ্যাসিড কোনটা আছে, গ্লাইসিন। এই ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বেন। সবার নিচে আছে কোলাজেনের ডিস্ট্রিবিউশন, এটা এই জায়গা থেকে পড়বেন না, এটা প্যাথোলজি থেকে আসবে না, এটা আসবে হিস্টোলজি থেকে। হিস্টোলজির যে ডিস্ট্রিবিউশন আছে, কোলাজেনের ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে আসবে। আপনি জানকুরিয়ার যে ডিস্ট্রিবিউশন আছে সেটা পড়বেন, এই জায়গাটা পড়ার দরকার নেই ভাইয়া। আর তারপর থেকে আমি সব কিছু আশা করি বলে দিয়েছি আপনাদের। পেজ নাম্বার 17 থেকে স্কারের কম্পোনেন্টটা, এখানে কোনো স্টার দিব না, যে একটা স্কারে কি কি থাকে, ফাইব্রোব্লাস্ট, ডেন্স কোলাজেন, ইলাস্টিক টিস্যু আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, জাস্ট 4টা নাম আপনি জেনে রাখবেন, এখানে আমি কোনো স্টার দেবেন। এই হলো ভাই আমাদের হিলিং। এখন আসেন হেমোডাইনামিক ডিসঅর্ডার ভাই। হেমোডাইনামিক ডিসঅর্ডারের 20 নাম্বার পেজ এক্সুডেট ট্রান্সুডেট, এটা আমাদের ইনফ্লামেশন ক্লাসে বলা হয়েছে বা এই ডিফারেন্সটা, এটা নতুন করে এখানে বলার কিছু নাই। পেজ নাম্বার 22 ইডিমার যে কজ, এটা ডাবল স্টার দিয়ে 5টা কজ আছে। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ডিক্রিজ কলোয়েডাল অসমোটিক প্রেশার, লিম্ফেটিক অবস্ট্রাকশন, ইনফ্লামেশন আর সোডিয়াম রিটেনশন। এই 5টা কজের কি কি এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আপনি ডাবল স্টার দিয়ে পড়বেন ভাই। 23, 24, 25 এই 3টে হলো ডেভিডসনের বক্স। যারা এমডি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, মেডিসিন অ্যান্ড অ্যালাইডে পরীক্ষা দিবেন, তারা একবার দেখে রাখতে পারেন। বিশেষ করে পেজ নাম্বার 25 হাইসেক লোসেকের কজ, এটা এমডি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন, এটা ফ্যাকাল্টি ক্লাসের টপিক, আমি এর এখানে না বলি যেহেতু ডেভিডসনের বক্স এটা আপনাদের প্রচুর আসে। আমি জেনারেল টপিক্সে চলে যাই। পেজ নাম্বার 26 যেটা আছে, পেজ নাম্বার 26 লোকালাইজড ইডিমার কজ, জেনারেলাইজড ইডিমার কজ। লোকালাইজড ইডিমার কজ, জেনারেলাইজড ইডিমার কজ ট্রিপল স্টার দিয়ে পড়বেন। যেমন দেখেন প্যাক্ট কোয়েশ্চেন আসে, জেনারেলাইজড ইডিমা কোথায় হয়, লোকালাইজড ইডিমা কোথায় হয়, ঠিক আছে। লোকালাইজড ইডিমা কোথায় হয়, জেনারেলাইজড ইডিমা কোথায় হয়, ঠিক আছে। এই কজগুলো পড়বেন বা কজগুলোতে আনসার আছে। এটা শুধুমাত্র খালাক স্যারের বইয়ের একটা বক্স, ওই জায়গায় আছে। তারপর আছে পেজ নাম্বার 27 হাইপারেমিয়া কনজেশন, হাইপারেমিয়া কনজেশন, ঠিক আছে। আসেন ভাই, হাইপারেমিয়া কনজেশন কি এটা একটু আমরা দেখি। হাইপারেমিয়া কনজেশন দেখেন ভাই, হাইপারেমিয়া কনজেশনটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আগে জানতে হবে যে এই যে আমাদের একটা আর্টারি এবং এই যে আমাদের ভেইন, আর্টারি এবং ভেনের মাঝখানে কমিউনিকেশনটা কে করে, আর্টারি এবং ভেনের মাঝখানে কমিউনিকেশনটা কে করে, আর্টারি এবং ভেনের মাঝখানে কমিউনিকেশনটা করে ভাইয়া মেইনলি ভাইয়া এই ক্যাপিলারি, ক্যাপিলারি, ঠিক আছে। আর্টারি পরে আর্টেরিওল, তারপর ক্যাপিলারি, তারপরে ভেনিউল, তারপর হলো ভেইন। এই ক্যাপিলারি পরে ভেনিউল থাকে দেখে অনেকে এটাকে বলে হলো পোস্ট ক্যাপিলারি ভেনিউল, যে ঠিক ক্যাপিলারির পরে থাকে, ঠিক আছে। যাই হোক, তো এখন কি হয়, হোয়াট ইজ হাইপারেমিয়া, হোয়াট ইজ কনজেশন। আমরা যখন গ্রাজুয়েশন লাইফ থেকে পড়তেছি ভাই, দেখবেন এই দুটাকে সবসময় আপনার একই সাথে বলা হয়। কেন একই সাথে বলা হয়? তো এই দুইটার মাঝখানে সিমিলারিটিটা কি, এই দুইটার মাঝখানে মিলটা কোথায়, যে আপনি এই দুইটাকে সবসময় আপনি একই সাথে বলতেছেন? এই দুইটার মাঝখানে মিলটা হলো ভাইয়া, আপনি ইনফ্লামেশন ক্লাসে অনেকগুলো মিডিয়েটরের নাম পড়ছেন। কিছু কিছু মিডিয়েটর আপনার আর্টারিকে ভ্যাসোডাইলেশন করে,
কোনো কোনো মিডিয়েটর আর্টারিকে আপনার ভ্যাসো কনস্ট্রিকশন করতেছে। ধরেন যেসব মিডিয়েটর আর্টারিকে আপনার ডাইলেট করে দিচ্ছে, মানে ভ্যাসো ডাইলেটর যে মিডিয়েটর, এই মিডিয়েটরগুলো এই জায়গায় কাজ করলো। এই জায়গায় কাজ করার ফলে ভাই কি হচ্ছে, এই জায়গায় কাজ করার ফলে আপনার আর্টারিটা ধরেন ডায়ামিটারটা ভাই বেড়ে গেছে। ডায়ামিটার বাড়ার ফলে কি হচ্ছে, এখানে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে। ব্লাড ফ্লো বাড়ার ফলে কি হচ্ছে, এখানে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে। এই ব্লাডটা কি নর্মাল ব্লাড না অ্যাবনর্মাল ব্লাড ভাই? এই ব্লাডটা হলো ভাই নর্মাল ব্লাড। কেন নর্মাল ব্লাড ভাইয়া? এটাকে আপনি কেন নর্মাল ব্লাড বললেন? এখানে 5 ml ব্লাড যাওয়ার কথা ভাইয়া, এখানে ব্লাড ভেসেলটা ডাইলেট করে এখানে এখন 10 ml 20 ml ব্লাড চলে গেছে। এখানে কেন এটাকে আপনি কেন নর্মাল ব্লাড বলতেছেন? কারণ ভাই প্যাথোলজি কিন্তু ব্লাডে হয় না ভাই, প্যাথোলজি হয়েছে ব্লাড ভেসেলে। ব্লাড ভেসেলটা ছিল এতটুক, এখানে 5 ml ব্লাড যাওয়ার কথা, ব্লাড ভেসেল ভ্যাসোডাইলেশন করার ফলে ব্লাড ভেসেলটা ডায়ামিটারটা বেড়ে গেছে, যার কারণে এখানে 20 ml ব্লাড চলে গেছে। ঠিক আছে, এখানে নর্মাল ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে অ্যাবনর্মাল অ্যামাউন্টে। অ্যাকুমুলেশন অফ নর্মাল ব্লাড ইন অ্যাবনর্মাল অ্যামাউন্ট, অ্যামাউন্টে অ্যাবনর্মাল, ব্লাডটা অ্যাবনর্মাল না। যার কারণে এটাকে আমরা কি বলবো ভাইয়া, হাইপারিমিয়া। এই যে এখানে ব্লাডটা যে অ্যাকুমুলেশন হয়েছে ভাইয়া, এটাকে আমরা বলবো হলো হাইপারিমিয়া। তাহলে এখানে ভাই এই যে ব্লাডটা যে অ্যাকুমুলেশন হয়েছে নর্মাল ব্লাড অ্যাবনর্মাল অ্যামাউন্টে, এই ব্লাডের কালারটা হলো ভাই ব্রাইট রেড। এই ব্লাডের কালারটা কি ভাইয়া, ব্রাইট রেড। এবং আমি আপনাকে যদি ইয়েস নোতে একটা কোয়েশ্চেন করি যে ভাইয়া এই যে এখানে হাইপারমিয়া হয়েছে বা ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে, এই ব্লাডটা অ্যাকুমুলেশন হওয়ার জন্য এই ব্লাড ভেসেল কি ভাইয়া অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে কি না? এই ব্লাড ভেসেল কি ভাইয়া অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে কি না? আপনার আনসার হবে হ্যাঁ। কেন ভাইয়া হ্যাঁ? কারণ এই ব্লাড ভেসেল যদি ভাইয়া ডাইলেট না হতো, এখানে তো ব্লাড অ্যাকুমুলেশনের প্রশ্নই আসে না। সুতরাং ব্লাড ভেসেল অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ভাইয়া। ঠিক আছে, তার মানে এটা অ্যাক্টিভ প্রসেস, এই কারণে এটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ প্রসেস। আচ্ছা, তারপরে ব্লাড আসতেছে আপনার এদিকে, তারপর এটা ভেইন দিয়ে আউটফ্লো হয়ে বের হয়ে যাওয়ার কথা। বাট এই ভেইনে ভাই কোনো প্রবলেম নেই, এই ভেনে কোনো থ্রম্বোসিস নেই, এই ভেনে কোনো ইনফ্লামেশন নেই, এই ভেনে কোনো প্যাথোলজি নেই। ওখানে যেমন আর্টারি প্যাথোলজি হয়ে বসেছিল, এই ভেনে কোনো সমস্যাই নেই। বাট এই ভেনে কোনো থ্রম্বোসিস ইনফ্লামেশন নাই, কিন্তু আমার এখানে ধরেন একটা ডিজিজ আছে, কথার কথা, অথবা ধরে নেন আমার এখানে একটা ডিজিজ আছে। যদি এখানে একটা ডিজিজ থাকে, এখানে একটা ডিজিজ থাকে, তখন এই ডিজিজটা এখানে থাকলে কি করে, ওরা এই ভেনের উপর প্রেশার করে। অথবা এখানে নাই, এখানে আছে একটা ডিজিজ, ওরা কি করবে, এই ভেনের উপর প্রেশার করবে, প্রেশার ক্রিয়েট করবে, যার ফলে এই ভেনের যে আউটফ্লোটা ভাইয়া এটা অবস্ট্রাক্টেড হয়ে বসে গেছে, ব্লাড এখানেই জমে বসে আছে। এখানেও দেখেন ব্লাড জমে, এটাকেও ব্লাড জমে। এখানে ব্লাড জমলে এটাকে আমরা বলতেছি হাইপারমিয়া, এখানে ব্লাড জমলে এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, কনজেশন। দুইটা প্যাথোজেনেসিস কি ভাইয়া সেম না। কেন হাইপারমিয়া প্যাথোজেনেসিস বলেছি, আসেন কনজেশনের প্যাথোজেনেসিসে। এখানে এই যে ব্লাডটা যে যেতে পারে নাই বা ব্লাডের আউটফ্লোটা যে অবস্ট্রাক্টেড হয়েছে, ভেনের কিন্তু ভাই কোনো প্যাথোলজি নাই। আর্টারি প্যাথোলজি ছিল, বাট ভেনে কোনো ভাই এখানে প্যাথোলজি নাই। সুতরাং এটাকে আমরা কি বলবো, ভেইন এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নাই। সো দিস ইজ এ পেসিভ প্রসেস। ওটা ছিল অ্যাক্টিভ প্রসেস, আর এটা কি প্রসেস ভাই, পেসিভ প্রসেস। ঠিক আছে, আচ্ছা, ওখানে ব্লাডের কন্টিনিউয়াস মুভমেন্ট ছিল ভাই। এখানে ব্লাড যে এখানে আসতেছে সব এখানে ব্লাড এখানে জমতেছে, ওদের তো ভাই কোনো মুভমেন্ট নেই, ওরা তো বের হতে পারতেছে না। আর ওখানে ব্লাড আপনার গিয়ে মানে আর কি জমতেই আছে। ভ্যাসোডাইলেশন 5 ml এর জায়গায় 20 ml যাচ্ছে। এখানে ব্লাডে মুভমেন্ট আছে, এখানে ব্লাডে কোনো মুভমেন্ট নেই, ও চুপচাপ এখানে বসে আছে। তার মানে এখানে ব্লাডে কি হচ্ছে ভাই, স্টেসিস হচ্ছে। ব্লাডে কি আছে ভাই, হিমোগ্লোবিন। একটা হিমোগ্লোবিন মলিকুল 4 মলিকুল অক্সিজেন ক্যারি করে। ঠিক আছে, তো কোথাও যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড যেতে না পারে ভাই, সেখানে ইসকেমিয়া হবে। সাবসিকুয়েন্টলি সেখানে কি হবে, হাইপোক্সিয়া। আপনারা জানেন, কারণ একটা ব্লাডে হিমোগ্লোবিন আছে, একটা হিমোগ্লোবিন মলিকুল 4 মলিকুল অক্সিজেন ক্যারি করে। সুতরাং এখানে ভাই ব্লাডের মুভমেন্ট নাই, এখানে স্টেসিস হয়ে বসে আছে। তো ধীরে ধীরে এই হিমোগ্লোবিনগুলো অক্সিজেন যে ক্যারি করতে পারছে না, যার ফলে ধীরে ধীরে এই হিমোগ্লোবিনগুলো কি হিমোগ্লোবিন হয়ে যাবে ভাইয়া, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। কি হিমোগ্লোবিন হবে ভাইয়া, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। যার ফলে এই জায়গায় ব্লাডের কালারটা হয়ে যাবে ভাইয়া ব্লুইশ অথবা সায়ানোস। এই জায়গায় ব্লাডের কালারটা হবে ভাইয়া ব্লুইশ অথবা সায়ানোস। দিস ইজ কনজেশন এন্ড দিস ইজ হাইপারেমিয়া। এটাকে আমরা বলবো কনজেশন, এটাকে আমরা কি বলবো ভাইয়া, হাইপারেমিয়া। এটা যদি আপনি বুঝে থাকেন, এখন আপনি এই পার্থক্যটা যেটা আছে, এই পার্থক্যটা আপনি একবার রিডিং দিবেন। সবার শেষে আছে আমাদের হাইপারেমিয়া কনজেশনের ডিফারেন্স। এই
ডিফারেন্স ছাড়া আশা করি আপনি পুরোটাই আপনি বুঝে যাবেন। ঠিক আছে, এই হলো হাইপারমিয়া, এই হলো কনজেশন। পেজ নাম্বার 27 এর নিচে ভাইয়া হাইপারমিয়া কনজেশনের কিছু এক্সাম্পল আছে, কনজেশনের কিছু এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলগুলো আমাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার একটা টপিক। সেই কনজেশন এক্সাম্পলগুলো আমাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার টপিক। এই কনজেশন এক্সাম্পলগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন ভাই। ঠিক এই যে ব্রাউন ইনডিউরেশন অফ লাং, নাটমেগ লিভার, কার্ডিয়াক ক্লিওসিস, এই কন্ডিশনগুলো আপনি খেয়াল রাখবেন। কনজেশন ভাই দুই ধরনের, একটা হলো একিউট কনজেশন আর একটা কি ভাই ক্রনিক কনজেশন। ঠিক আছে, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে ছয়টাই হলো ভাই ক্রনিক কনজেশনের এক্সাম্পল, ছয়টাই হলো ভাই ক্রনিক কনজেশনের এক্সাম্পল ভাই। এখানে কোনো একিউট কনজেশনের এক্সাম্পল নাই, এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই বক্সটার উপরে দেখেন একটা জিনিস লিখা আছে ভাই, হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ। কি লিখা আছে ভাইয়া? হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ। এটা পাশে লিখে রাখেন, দিস ইজ দ্য হলমার্ক অফ ক্রনিক কনজেশন। হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ হলো ভাইয়া হলমার্ক অফ ক্রনিক কনজেশন। যখন ক্রনিক কন্ডিশনে হেমোলাইসিস হয় বা আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউনটা কে করে? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ গিয়ে কি করে? আরবিসিটাকে ভাঙে। তখন আরবিসি থেকে কি বের হয়? হেমোলাইসিসের কি বের হয়? হেমোসিডিন। সেই হেমোসিডিন গিয়ে যে সেলটা আরবিসিটাকে ভাঙতেছে ম্যাক্রোফেজ, তার গায়ের মাঝখানে লেগে বসে থাকে। যখন আমরা এই সেলটা দেখতে পাই ম্যাক্রোফেজের গায়ে কি লেগে আছে? হেমোসিডিন। তখন আমরা বলে দিই যে এই যে হেমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ আমি দেখে ফেলছি, তার মানে এখানে কি হয়েছে ভাই? ক্রনিক কনজেশন। এখানে কিন্তু কনজেশন হয়েছে বাট একুইট কনজেশন হয়নি। হেমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ পাওয়া মানে এখানে কি হয়েছে ভাই? ক্রনিক কনজেশন হয়েছে। আচ্ছা, তারপরের পেজে দেখেন দুইটা কনজেশনের আপনার ডেসক্রিপশন দেওয়া হয়েছে, একটা হলো ভাই লাং, একটা হলো লিভার। আসেন প্রথমে আমরা লাংটা নিয়ে কথা বলি। লাং একুইট কনজেশন, ক্রনিক কনজেশন দুইটাই দেখেন এক্সপ্লেনেশন দেওয়া আছে আপনাদের শীটে। ধরেন লাংসে ব্লাড যাচ্ছে ভাই অ্যালভিউলার সেপ্টের মাধ্যমে বা অ্যালভিউলার ক্যাপিলারির মাধ্যমে লাংসে ব্লাড যাচ্ছে। হঠাৎ করে সেখানে লাংসে কি হলো ভাই? কনজেশন হলো। হঠাৎ করে লাংসে কি হলো ভাই? কনজেশন হলো। ঠিক আছে, এখন হঠাৎ করে লাংসে যখন কনজেশন হলো তখন সেখানে ব্লাডটা আপনার সার্কুলেশনটা বন্ধ হয়ে গেছে, ব্লাড ওখানে জমে বসে আছে। এখন আপনি 3D রিকনস্ট্রাকশন একটা স্টাডি করতে দিলেন, সিটি স্ক্যান চেস্ট উইথ 3D রিকনস্ট্রাকশন, তখন আপনি কি দেখবেন? অ্যালভিউলার সেপ্টার ভিতরে ব্লাডটা জমে বসে আছে, কারণ সাডেন কনজেশন হয়েছে। আর অ্যালভিউলার সেপ্টারটা কি হয়ে বসে আছে? ইডিমেটাস হয়ে বসে আছে। কেউ বলবে সোয়ালোইন হয়ে বসে আছে, কেউ বলবে ইডিমেটাস হয়ে বসে আছে, কেউ বলবে অ্যানগোস্ট হয়ে বসে আছে, কারণ ভিতরে তো ব্লাড। আপনি একই জিনিস, আপনি যেটাকে সোয়ালোইন, ইডিমেটাস, অ্যানগোস্ট একই জিনিস তো। আর এই যে হেমোরেজটা এই যে বসে আছে, ঠিক আছে, লোকালাইজড হেমোরেজ না জেনারেলাইজড হেমোরেজ? লোকালাইজড হেমোরেজ। এই হলো ভাই একুইট কনজেশন। ঠিক আছে, এটা হলো একুইট কনজেশন। আচ্ছা, এখন তারপর আর্টারি দিয়ে ব্লাড আসতেই আছে। ক্রনিক কন্ডিশনে গেলে কি হবে? ব্লাড আসতেই আছে, অ্যালভিউলার সেপ্টাতে আরো ব্লাড আসতেছে। একুইট কনজেশনে অ্যালভিউলার ক্যাপিলারিটা কি ছিল? এই নর্মাল থেকে সোয়ালোইনে বসেছিল। আরো যখন ব্লাড আসতে থাকবে একসময় অ্যালভিউলার ক্যাপিলারিটা সোয়ালোইন হতে রাপচার হয়ে যাবে। তো একুইট কনজেশনে সোয়ালোইন, ক্রনিক কন্ডিশনে রাপচার। একুইট কন্ডিশনে আপনি পেয়েছিলেন হেমোরেজটা লোকালাইজড, ক্রনিক কন্ডিশনে গিয়ে হেমোরেজটা সারাউন্ডিং টিস্যু, সব জায়গায় টিস্যুতে আপনার স্পিলেজ হয়ে বসে থাকে। আর ক্রনিক কন্ডিশন আরেকটা জিনিস পাবেন, সেটার নাম কি? হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ। হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ, এটাকে আমরা বলে থাকি হার্ট ফেলিওর সেল। ঠিক আছে, আচ্ছা, এই যে ভাই লাংসের সারফেস, ঠিক আছে, আমরা জানি ফাইব্রোসিস ইজ এ ক্রনিক ফিচার। আমরা জানি কি ভাই? ফাইব্রোসিসটা কি ফিচার ভাই? ক্রনিক ফিচার। আমরা জানি ফাইব্রোসিস কোনো ভাই একুইট ফিচার হতেই পারে না। ফাইব্রোসিস মানে কি? ক্রনিক ফিচার। এই যে দেখেন লাংয়ের সারফেস, যে জায়গায় ফাইব্রোসিস হয় এই জায়গাটা একটু উঁচু হয়ে যায়। লাংয়ের সারফেস যে জায়গায় ফাইব্রোসিস হচ্ছে এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে। ঠিক আছে, হেমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ জমার ফলে লাংসের কালার হয়ে যাবে ভাই ব্রাউন। লাংসের কালার কি হবে ভাই? ব্রাউন। আর যে জায়গায় ফাইব্রোসিস হয় এই জায়গাটা একটু উঁচু হয়ে যায়, এটাকে আমরা বলে থাকি হলো ইনডিউরেশন। ঠিক আছে, তো ফাইব্রোসিসের কারণে ইনডিউরেশন, আর হেমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজের কারণে কি ভাই? ব্রাউন। এই কারণে এটা পুরো নামটা হয়েছে ব্রাউন ইনডিউরেশন অফ লাং। সুতরাং ব্রাউন ইনডিউরেশন অফ লাং হতে হলে সেখানে ফাইব্রোসিস হতে হবে। ব্রাউন ইনডিউরেশন অফ লাং হতে হলে সেখানে হেমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ জমতে হবে, যেটা অবশ্যই ক্রনিক কন্ডিশন। সুতরাং ব্রাউন ইনডিউরেশন অফ লাং কখনো একিউট লাং কনজেশনের আরেকটা নাম হতে পারে না। হার্ট ফেলিউর সেল ইন ক্রনিক পালমোনারি কনজেশন, এই যে মার্চ 19 আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ভাই, 18 নভেম্বর আমার পরীক্ষা এটা এসেছিল। ঠিক আছে, দেখেন তখন তো ভাই আমাদের পরীক্ষার সময় তো সিঙ্গেল বেস ছিল না। আপনার এই লাস্ট বার আমি 18 নভেম্বরে পরীক্ষা দিছি, সিঙ্গেল বেস চালু হয়েছে হলো আপনার 23 নভেম্বর থেকে। ঠিক
ঠিক আছে। আচ্ছা, তো হার্ট ফেলিওর সেল ইন ক্রনিক পালমোনারি কন্ডিশন ইজ অবলিক কার, এই ধরনের কোশ্চেন সাধারণত পার্ট 1 এ হয়। এই যে শুধুমাত্র এটা ট্রু হয়, শুধুমাত্র এটা ট্রু, আর একটাও কিন্তু ভাই ট্রু না। এবং মজার জিনিস হলো ডিপ্লোমা 2022-এ, ডিপ্লোমা 2022-এ এই কোশ্চেনটাই আসলো, এই কোশ্চেনটাই আসলো। হিমোসিডেন লেডেন ম্যাক্রোফেজ কোশ্চেনটা এখানে নিয়ে গেল যে হিমোসিডেন লেডেন ম্যাক্রোফেজ যেটা ক্রনিক পালমোনারি কন্ডিশনে পাওয়া যায়, সেই সেলগুলোকে কি বলে? সেই সেলগুলোকে সাধারণত বলা হলো হার্ট ফেলিওর সেল। সেই হার্ট ফেলিওর সেলকে নিয়ে আসলো বি নাম্বার স্টেমে, আর হিমোসিডেন লেডেন ম্যাক্রোফেজকে নিয়ে গেল কোশ্চেনে। হিমোসিডেন লেডেন ম্যাক্রোফেজ ইন ক্রনিক পালমোনারি কন্ডিশন ইজ হার্ট ফেলিওর সেল, এটাকে নিয়ে আসছে মানে আর কি স্টেম। তো এই আপনি যদি কোশ্চেন সলভ করেন তাহলে এই কোশ্চেনগুলো পারা আপনার জন্য খুব ইজি। একিউট পালমোনারি কন্ডিশন অ্যানগোস্ট এলভিউলার ক্যাপিলারিস ট্রু, অ্যালভিউলার সেপ্টাল ইডিমা, এই যে ইডিমেটাস হয়ে গেছে, ইডিমেটাস বলেন বা অ্যানগোস্ট বলেন একই জিনিস, ট্রু। হেমোরেজটা কি? ফোকাল, ট্রু। ফাইব্রোসিস একিউট কন্ডিশন না। হেমোসিডেন লেডেন ম্যাক্রোফেজ একিউট কন্ডিশন না। আচ্ছা, এখন আসেন লিভার। লিভারটাকে বলা হয় নাটমেক লিভার, নাটমেক লিভার। নাটমেক লিভার শব্দটা কোত্থেকে আসছে? ওই যে আপনারা যে বিরিয়ানিতে যে দেন নাটমেক, জয়ত্রী না জয়ফল যেটা আছে এটা, এটাকে বলা হয়। এটাকে কেন বলা হয় জানেন? এটার এপিয়ারেন্সটা হলো অনেকটা এরকম, জাপানের ন্যাশনাল ফ্ল্যাগের মতো, যে একদম মাঝখানে থাকে লাল এই ফলটা আর চারিপাশে থাকে সাদা, ঠিক আছে। আচ্ছা, তো লিভার যখন ক্রনিক পেসিভ কনজেশনে যায় তখন লিভারের কন্ডিশনটা অনেকটা এরকম হয়। এরকম হয় মানে কি ভাই? কারণ লিভারের সেন্ট্রাল পোর্শনটা হয়ে যায় কনজেস্টেড আর লিভারের পেরিফেরিটা হয়ে যায় আনকনজেস্টেড বা হোয়াইট, ঠিক আছে। দেখেন, এই কারণে লিভারকে বলা হয় নাটমেক লিভার। এই যে এই ফলের মতো হয়ে যায় দেখতে, এই কারণে বলা হয়। এই দেখেন সেন্ট্রাল রিজিয়ন কি গ্রসলি রেড ব্রাউন, পেরিফেরি কি বলছে আনকনজেস্টেড হয়। আর ক্রনিক কনজেশন মানে কি ভাই? হেমোসিডেন লেডেন ম্যাক্রোফেজ পাবেন। ক্রনিক কন্ডিশন মানে কি? ফাইব্রোসিস পাবেন। আর লিভারের ওয়েটটা কি হয়ে যাবে? একটু বেড়ে যাবে, ঠিক আছে। এইটা হলো ক্রনিক পেসিভ কনজেশন অফ লিভার বা নাটমেক লিভার। যেহেতু লিভারের এপিয়ারেন্সটা এই নাটমেক ফলের মতো হয়ে যাচ্ছে, সেন্ট্রালি রেড ব্রাউন আর পেরিফেরিটা কি আনকনজেস্টেড বা হোয়াইট, এই কারণে লিভারকে তুলনা করা হচ্ছে নাটমেকের সাথে, নাটমেক লিভার। ভাস্কুলার কনজেশন মে লিড টু ব্রাউন ইন্ডিউরেশন অফ লাং, নাটমেক লিভার, ঠিক আছে। এটা হলো সেনাইল অ্যাট্রফি, ব্রাউন অ্যাট্রফি অফ হার্ট। বয়স্কদের হার্টে লাইপোফ্যুক্সিন বা ওয়্যার এন্ড টিয়ার পিগমেন্ট ডেপোজিশন হয়, এটাকে আমরা বলি ব্রাউন অ্যাট্রফি অফ হার্ট, সেনাইল অ্যাট্রফি। এটা ভাস্কুলার কনজেশন এক্সাম্পল না ভাইয়া, অ্যানা সার্কা বা চকলেট সিস্ট অফ ওভারিও না। ভাস্কুলার কনজেশন, ব্রাউন ইন্ডিউরেশন অফ লাং, নাটমেক লিভার, একই কোয়েশ্চেন। প্যাথোলজিক্যাল কন্ডিশন, নাটমেক লিভার, ব্রাউন ইন্ডিউরেশন অফ লাং, স্টেটিস ডার্মাটাইটিস অফ লেগ। দেখবেন এই যে আমি আপনাদের এই যে 6টা কন্ডিশন আছে, এই 6টা কন্ডিশন যদি মুখস্থ করেন তাহলে এখান থেকেই সবগুলো আছে। গলব্লাডারে যদি এক্সেস কোলেস্ট্রল জমা হয় তখন গলব্লাডারটা দেখতে অনেকটা স্ট্রবেরির মতো লাগে, এটার সাথে কনজেশনের কোনো সম্পর্ক নাই ভাই, ঠিক আছে। এই নামগুলো পড়লেই ভাই পেরে যাবেন। আচ্ছা, তারপরে আসেন ভাই থ্রম্বোসিস। তারপরে আসেন থ্রম্বোসিস, কারণ ডিআইসিটা আপনাদের ব্লাড ফিজিওলজির টপিক। তারপরে বলে দিব ডিআইসিতে কি পড়তে হয়, এটা আপনাদের ব্লাড ফিজিওলজির টপিক, ডিআইসি। আচ্ছা, থ্রম্বোসিস আসেন পেজ নাম্বার 36। থ্রম্বোসিস বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ থ্রম্বাস। থ্রম্বাস হলো ভাই ইন্ট্রাভাস্কুলার ক্লটেড মাস। একটা ভেসেলের ভিতরে যখন ইন্ট্রাভাস্কুলার যখন একটা আপনার ক্লটেড মাস ফর্মেশন হয়, ওটাকে বলি আমরা থ্রম্বাস। আর থ্রম্বাসের এই যে ফর্মেশনের যে প্রসেসটা, সেটাকে আমরা বলে থাকি বলি ভাই থ্রম্বোসিস, ঠিক আছে। আচ্ছা, থ্রম্বোসিসে মেইনলি আপনাকে যেটা পড়তে হবে ভাই সেটা হলো ভার্কোস ট্রায়াড। থ্রম্বোসিসের যে প্যাথোজেনেসিস, এই জায়গায় একটা ট্রায়াড আছে, ভার্কোস ট্রায়াড। নাম শুনে বুঝে যাচ্ছে যে এই ট্রায়াডে 3টা জিনিস আছে। কি কি আছে ভাইয়া? এন্ডোথেলিয়াল ইনজুরি, অল্টারেশন অফ নর্মাল ব্লাড ফ্লো, আর হলো ব্লাড হাইপারকোয়াগুলিটি। আচ্ছা, নর্মাল ব্লাড ফ্লো যদি অল্টারেশন হয় দুইভাবে হতে পারে, টার্বুলেন্স অথবা স্টেসিস। এই হলো ভাই ব্লাড ভেসেল, এটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম, আর এই সেলগুলোকে বলে থাকি হলো আমরা এন্ডোথেলিয়াল সেল। এইগুলোকে বলে থাকি আমরা এন্ডোথেলিয়াল সেল। নর্মাল ব্লাড ফ্লোটা কি ভাই? দেখেন বলছে কি অল্টারেশন অফ নর্মাল ব্লাড ফ্লো। নর্মাল ব্লাড ফ্লোতে যদি অল্টারেশন হয়, হতে পারে টার্বুলেন্স, হতে পারে স্টেসিস হতে পারে, তখন সেখানে থ্রম্বোসিস হবে, ঠিক আছে। একটা ব্লাড ফ্লো অলরেডি ভাই সেখানে অল্টারেশন হয়ে আছে, অ্যাবনর্মাল হয়ে আছে, সেই জায়গায় যদি অল্টারেশন হয় তখন ভাই কিন্তু আপনি সেটাকে ভাই কি বলবেন না, থ্রম্বোসিস বা টার্বুলেন্স বা স্টেসিস বলবেন না। এই হলো ভাই আমাদের একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের সেন্ট্রালি যায় হলো ভাই আমাদের আরবিসি
ডাব্লিউবিসি, ঠিক আছে। ঠিক আরবিসি ডাব্লিউবিসির দুপাশ দিয়ে যায় হলো ভাই প্লাটিলেট, আরবিসি ডাব্লিউবিসির দুপাশ দিয়ে কি যায় ভাই প্লাটিলেট, আর এই যে এন্ডোথেলিয়ামের গা ঘেসে যায় হলো ভাই প্লাজমা, এই এন্ডোথেলিয়ামের গা ঘেসে যায় হলো ভাই প্লাজমা, ঠিক আছে। এইটাকে আমরা বলে থাকি নর্মাল ব্লাড ফ্লো, এটাকে আমরা বলে থাকি লেমিলার ব্লাড ফ্লো, এটাকে আমরা বলে থাকি স্ট্রিমলাইন ব্লাড ফ্লো, যেটাই নর্মাল ব্লাড ফ্লো সেটাই লেমিলার ব্লাড ফ্লো, সেটাই স্ট্রিমলাইন ব্লাড ফ্লো। তো এটা হলো ভাইয়া নর্মাল ব্লাড ফ্লো। এই নর্মাল বা লেমিলার ব্লাড ফ্লো অথবা স্ট্রিমলাইন ব্লাড ফ্লোতে যদি অ্যাবনর্মালিটি হয়, হোয়েদার ইট ইজ টার্বুলেন্স অথবা স্টেসিস, তখন সেখানে থ্রম্বোসিস হতে পারে। তারপর একটা কি ভাই এন্ডোথেলিয়াল ইনজুরি, মোস্ট ডোমিনেন্ট ইনফ্লুয়েন্স। একটা হলো ব্লাড হাইপারকোয়াগুলিটি, এন্ডোথেলিয়াল ইনজুরিটা ভাই 1 স্টার দিয়ে পড়বেন, ব্লাড হাইপারকোয়াগুলিটিটা ভাই ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, সরি এন্ডোথেলিয়াল ইনজুরিটা ডাবল স্টার দিয়ে পড়বেন, এটা কিছু ফ্যাক্টর আমাদের পড়তে মুখস্থ লাগে। আর ব্লাড হাইপারকোয়াগুলিটি আমরা ইনফিনিটি স্টার দিয়ে পড়বো, অল্টারেশন নর্মাল ব্লাড ফ্লো আপনি নামটা জেনে রাখলেই হবে, টার্বুলেন্স অথবা স্টেসিস, ঠিক আছে। আচ্ছা এখন আসেন ভাই যে এন্ডোথেলিয়াল ইনজুরি, যেটা আপনারা বলেন মোস্ট ডোমিনেন্ট ইনফ্লুয়েন্স, এন্ডোথেলিয়াল ইনজুরি কজেস থ্রম্বোসিস, এন্ডোথেলিয়াল ইনজুরি কজেস থ্রম্বোসিস, তাই তো ভাই আপনি বললেন প্যাথোজেনেসিসে ভার্কোস্টাইডে তো তাই লেখা এন্ডোথেলিয়াল ইনজুরি হলে থ্রম্বোসিস হবে। তার মানে আপনার থ্রম্বোসিস তো ভাইয়া নাই, আমার তো থ্রম্বোসিস নাই, কেন নাই? আপনার এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট, আমার এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট। তার মানে এন্ডোথেলিয়াল ইনজুরি কজেস থ্রম্বোসিস, হোয়াট ইজ দ্য অপোজিট লাইন? অপোজিট লাইন ইজ ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম প্রিভেন্টস থ্রম্বোসিস। এন্ডোথেলিয়াল ইনজুরি হলে যদি সেখানে থ্রম্বোসিস হয়, তার মানে আমার আপনার এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট, যার ফলে আমার আপনার থ্রম্বোসিস হচ্ছে না, তার মানে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম প্রিভেন্ট থ্রম্বোসিস, ঠিক আছে ভাইয়া। তো ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কিভাবে থ্রম্বোসিস প্রিভেন্ট করে রাখছে ভাই? ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কিভাবে থ্রম্বোসিস প্রিভেন্ট করে রাখছে, যেমন আমি একটা দুটো ছবি দিয়েছি আপনাদের, পেজ নাম্বার 31 32-তে আছে পিকচার। এই পিকচার দেখতে আপনারা যে খুব বেশি কিছু বুঝে যাবেন ব্যাপারটা তা না, আপনাদের এই জিনিসগুলো মেইনলি আসে হলো ব্লাড ফিজিওলজিতে। আপনাদের যদি ক্লাস হয়ে থাকে তাহলে আপনাদের জন্য বোঝাটা একটু সহজ। ওই যে আপনাদের এক্সট্রিনসিক পাথওয়ে ইন্ট্রিনসিক পাথওয়ের যে কথাগুলো আছে, ওই কথাগুলোতে এই জিনিসগুলো লেখা আছে যে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কী কী রিলিজ করে ভাই, ঠিক আছে। ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কীভাবে আপনার থ্রম্বোসিসটাকে প্রিভেন্ট করে রাখছে। ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম প্রথমেই যে জিনিসটা রিলিজ করে ভাইয়া সেটা হলো হ্যাপারিন। আর হ্যাপারিন একটা কী হলো ভাই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা জানি ব্লাড ভেসেলের ভিতরে যদি একটা ক্লট ফরমেশন হয় এটাকে আমরা কি বলি ভাই থ্রম্বাস। এখন ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কি রিলিজ করতেছে ভাই হ্যাপারিন, একটা এটা হলো একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তার মানে সেই যে এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হবে, তার মানে সে কখনোই ভাই ব্লাড ভেসেলের ভিতরে একটা ক্লট ফরমেশন হতে দিবে না, কারণ সে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। সুতরাং এটা হলো ভাই একটা অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি অফ ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম। আচ্ছা ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম আর কি রিলিজ করে? ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম রিলিজ করে থ্রম্বোমোডুলিন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ থ্রম্বোমোডুলিন? থ্রম্বোমোডুলিন কনভার্ট থ্রোম্বিন ইনটু প্রোটিন সি। সে থ্রোম্বিনকে কিসে কনভার্ট করতে হবে? প্রোটিন সিতে। আর প্রোটিন সি হলো একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে এটা আরেকটা অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি, এবং ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা জানি সে কি ক্লট ফরমেশন হতে দিবে না। তাহলে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম সরাসরি একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করতেছে ইন দি ফর্ম অফ হ্যাপারিন। ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম রিলিজ থ্রম্বোমোডুলিন হুইচ কনভার্ট থ্রোম্বিন ইনটু প্রোটিন সি, এন্ড প্রোটিন সি ইজ এ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। সে আপনার ব্লাড ভেসেলের ভিতরে ক্লট ফরমেশন হতে দিবে না। আরেকটা জিনিস কি, ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম আর কি রিলিজ করে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। কি রিলিজ করে ভাই? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ঠিক আছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি কাজ? আপনাদের এক্সট্রিনসিক পাথওয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে আরও ডিটেইলে বলা আছে, আমি একদম সহজ করে আপনাদের বলি। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সে কি করে? প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে। প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করলে ভাই লাভটা কি হয়? আমাদের বডির যত ব্লাড ভেসেলের ভিতরে যতগুলা ফিব্রিন দিয়ে যত ক্লট ফরমেশন হবে ভাই, ফিব্রিন দিয়ে যত ক্লট ফরমেশন হবে সেই ক্লটগুলোকে ভেঙে দিবে, সেই ক্লটগুলোকে ভেঙে দিবে, সেই ক্লটগুলোকে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এই প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট করার মাধ্যমে এই সবগুলো ক্লটকে ভেঙে দেয়। এক কথায় আমরা বলে থাকি হলো ফিব্রিনোলাইসিস। আমরা কি বলে থাকি ভাই? ফিব্রিনোলাইসিস। তাহলে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম হ্যাপারিন রিলিজ করতেছে, ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম থ্রম্বোমোডুলিন রিলিজ করতেছে, ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ করতেছে। এর মাধ্যমে সে কি শো করতেছে? অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি।
যখনই বা এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে তার এই এন্টি থ্রম্বোজেনিক প্রপার্টিগুলো লস হচ্ছে এবং আলটিমেটলি কি হচ্ছে বা থ্রম্বোসিস। আচ্ছা, পেজ নাম্বার 36 এ কি আছে ভাই? পেজ নাম্বার ভার্কোস্ট্রায়েড ইনক্লুডস, এটা আপনারা পারবেন। ভার্কোস্ট্রায়েডে কোন তিনটা জিনিস আছে? এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপারকোয়াগুবিলিটি আর স্টেসিস ও টার্বুলেন্স। আচ্ছা, পেজ নাম্বার 36 এ কি আছে? এন্ডোথেলিয়াল ইনজুরি কোথায় কোথায় হয়। আমি যে মেকানিজমটা দেখালাম সেই মেকানিজমে আপনারা পড়েছেন, সেটা হলো এন্ডোথেলিয়াল ইনজুরি হলে কেন থ্রম্বোসিস হয়, আমি সেটা বুঝিয়েছি আপনাদেরকে। আর পেজ নাম্বার 36 এ যেটা আছে, এই যে তিনটা পয়েন্ট আছে, ডিউনিডেড এন্ডোথেলিয়াম, ডিসফাংশনাল এন্ডোথেলিয়াম, কিছু সাবটেল কিছু ইনফ্লুয়েন্স আছে। যেমন সাবটেল কি ইনফ্লুয়েন্স আছে? যেমন সিগারেট স্মোকিং, হাইপারকোলেস্টেরমিয়া, হোমোসিস্টিনিউরিয়া, রেডিয়েশন ইনজুরি। মানে এই কন্ডিশনগুলো হলে আমার আপনার এন্ডোথেলিয়াম ইনজুরি হতে পারে। আমার যদি রেডিয়েশন এক্সপোজার হয়, আমি যদি সিগারেট স্মোক করি, তাহলে আমার এন্ডোথেলিয়াম ইনজুরি হতে পারে। ঠিক আছে, ডিউনিডেড এন্ডোথেলিয়ামের ভিতরে দেখবেন কিছু এক্সাম্পল আছে। তো শীতে আছে যে কোন কোন কন্ডিশনে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, আর আমি বলেছি